আমার স্ক্রিন দেখা যায়? দেখা যাওয়ার উম কথা। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখন যাচ্ছে। ও আচ্ছা। ঠিক আছে তাহলে। আমরা হচ্ছে শুরু করি, কোডিং চলতেছে। কি ব্রাইটনেস বাড়ে নাকি? আচ্ছা বাস। আচ্ছা তো দেখো হলো মানে মেইনলি হচ্ছে একটা টোটাল ওভারভিউ এর through, আর সাথে হচ্ছে তোমার হলো যেসব টপিক আর কি একটু বোঝার লাগবে ওগুলার খালি দেখাই দেবো আর কি 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 বোঝার মতো জিনিসপত্র আছে। আর বাদ বাকি জিনিসপত্র নিজে পড়লেই বুঝবা, আহামরি কঠিন কিছু না, মানে বই পড়লেই বুঝবা নর্মাল জিনিসপত্র, তো কঠিন কিছু না। তো ফার্স্টে হচ্ছে যে এনার্জি ব্যান্ডের কনসেপ্ট। এনার্জি ব্যান্ড তো আমরা জানি হচ্ছে যে প্রতিটা ইন্ডিভিজুয়াল অ্যাটমের ভিতরে। জি, জানি। হ্যাঁ। এই যে 3.1.2, 3.1.4, 3.2.1 আর হচ্ছে লাইক ফার্মির পর থেকে একটু এগুলো কভার করে দিও। কি কি বললা? 3.3.1.2। 3.1.2 মানে ইয়া টপিকের নাম কি একটু বলতে পারবা? উম আচ্ছা দাঁড়াও আমি বের একটু দেখি। করতেছি। 3.1.2। থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট এই যে ছিল। আচ্ছা এটা 3.1.2। আচ্ছা এনার্জি ব্যান্ডস, আচ্ছা এটা দিয়ে তো শুরু করছি না তো, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা তারপর এটার পরে হচ্ছে 3.1.4 উম, আচ্ছা দাঁড়াও এটা শেষ করে এরপরে হচ্ছে 3.1.4। 3.1.4 প্লাস ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আসতেছি, সমস্যা নেই। তো এনার্জি ব্যান্ডের কনসেপ্ট আছে, যদি এটা একটা অ্যাটম হয় তো অ্যাটমের ভিতরে ইলেকট্রন থাকে, এখানে দুইটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? চারটা। আর পরেরটায় হচ্ছে কয়টা থাকে? আটটা। সো এই যে দুই নাম্বারটাতে আটটা থাকে, টু এন তো স্কোয়ার তাই এইটাই। না? হ্যাঁ, দুই নম্বরটাতে হচ্ছে আটটা ইলেকট্রন থাকে তো। হুম। তো এই যে দেখো আমরা জানি যে প্রতিটা শক্তি স্তরে, যে ধরো এই শক্তি স্তরে ইলেকট্রনের যে এনার্জি ধরলাম, এটাকে নাম দিলাম হচ্ছে ই2। ই2 তো একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, যেটা হচ্ছে প্রতিটা মানে অ্যাটমের জন্যই ট্রু। এরপরে হচ্ছে ফার্স্ট কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, সব অ্যাটমের জন্য না, মানে ধরলাম এটা হচ্ছে হিলিয়াম, এখানে যদি এরকম আরেকটা হিলিয়াম থাকে তাহলে ওটার জন্য হচ্ছে সেম ভ্যালু। তাহলে এটার যে ই1, এটাও হচ্ছে যে এখানে মানে প্রতিটা অ্যাটমের জন্য সেম আসে। তো আমরা যদি একটা গ্রাফ করি এখানে, কিসের গ্রাফ করব, তো তোমরা হচ্ছে যে এইখানে হলো যে তোমার এনার্জি লেভেল। সো এনার্জি লেভেলের যদি গ্রাফ করি তাহলে দেখবো যে আমরা প্রতিটা যত হচ্ছে যে আহ, এই অ্যাটমের ভিতরে এনার্জির হচ্ছে কতগুলা ডিসক্রিট ক্রিয়েট হবে আর কি, মানে ডিসক্রিট লেভেল ক্রিয়েট হবে। এটা হচ্ছে যে N1 এর জন্য এনার্জি, এটা হচ্ছে যে N2 এর জন্য এনার্জি, এগুলো হচ্ছে এক একটা লাইন, মানে কনস্ট্যান্ট। এটা হলো তোমার ইন্ডিভিজুয়াল অ্যাটমের জন্য, বাট সলিডে যখন হচ্ছে যে একসাথে হলো অনেকগুলো অ্যাটম একসাথে আনা হয়, মানে এরকম আরেকটা অ্যাটম হচ্ছে এটার নিচে থাকবে। তো যখন একসাথে করা হয় তখন চেঞ্জ কি হয়, তখন হচ্ছে যে এই যে ইলেকট্রন গুলা, এই ইলেকট্রন গুলা এখন আর ফ্রি নাই, মানে এর আগে ছিল এরা আইসোলেটেড। হ্যাঁ, মানে হচ্ছে দুইটা অ্যাটম যখন একসাথে আনা হবে তখন হচ্ছে যে এরা আর ফ্রি নাই, এদের যে ওয়েভ ফাংশন গুলা, মানে এগুলাকে তো আর এরকম পার্টিকেল না, এগুলা তো হচ্ছে একটা ওয়েভ ফাংশন দিয়ে ইয়ে করা হয়, এই সাই দিয়ে হচ্ছে ডিটারমাইন ইয়ে করা হয় আর কি, সাই অফ সামথিং। আর হচ্ছে
নিচেরটার জন্য হচ্ছে যে সাই অফ সামথিং। তো যখন দুইটা কাছাকাছি আসবে তখন এই দুইটার ওয়েভ ফাংশন হচ্ছে ওভারল্যাপ করবে, মানে হচ্ছে দুইটার মধ্যে সুপারপজিশন হবে, হ্যান হবে, যাবে অনেক কিছু হবে। তো আমাদের ওই ডিপ জিনিসপত্র জানতে হবে না, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এখানে যে ই টুর একটা কনস্ট্যান্ট ভ্যালু ছিল, দুইটা অ্যাটম যখন একসাথে চলে আসবে তখন হচ্ছে এদের মধ্যে ইন্টারাকশন হবে, মানে এই অ্যাটম, এই ইলেকট্রন গুলো আর এই ইলেকট্রন গুলোর মধ্যে ইন্টারাকশন হবে। ইন্টারাকশন হলে কি হবে, ইন্টারাকশন হলে এই ই টুটার একটা নির্দিষ্ট ভ্যালুতে সে আর মানে স্টিক থাকবে না। ই টুর ভ্যালু হচ্ছে ধরো কমে যাবে, ধরো মাইনাস, ধরো ই টুর ভ্যালু মানে আইসোলেটেড অবস্থায় ধরো কথার কথা ছিল হচ্ছে 10 জুল। এরপর যখন আরেকটা অ্যাটম কাছাকাছি আসবে তখন এই ই টু আর 10 জুল থাকবে না, সবার ই টু 10 জুল থাকবে না। এটার কারণ কেন, কারণ হচ্ছে যে ওই যে ওয়েভ ফাংশনের ওয়েভ ফাংশন ওভারল্যাপ, এরা আর আইসোলেটেড নাই এখন, ওয়েভ ফাংশন ওভারল্যাপ করে। নো, আর হচ্ছে যে এরা আইসোলেটেড না, নট আইসোলেটেড এনিমোর। সো যদি নট আইসোলেটেড হয় তখন হচ্ছে ওই যে কি জানি পাউলির বর্জন নীতি, এটা কি বলে, পাউলিস এক্সকারশন প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, হ্যাঁ। ওইটাতে আমরা কি জানি যে দুইটা ইলেকট্রনের পাউলি পাউলি এক্সক্লুশন কি বলে, যে দুইটা ইলেকট্রনের তোমার এনার্জি হচ্ছে সেম হইতে পারবে না। সো দুইটা ইলেকট্রনের এনার্জি যদি সেম হইতে না পারে তাহলে দেখো দুইটা ইলেকট্রনের তো 10 জুল কখনো থাকতে পারবে না, যে এটারও 10 জুল আর এটারও 10 জুল হচ্ছে পসিবল না। তো একটা হচ্ছে ধরো কমে যাবে একটু, কমে হচ্ছে 8 হয়ে যাবে, আর নিচেরটা একটু বেড়ে হচ্ছে 10 হয়ে যেতে পারে। তো এরকম এখানে যদি অনেকগুলো ইলেকট্রন থাকে, হাজার হাজার ইলেকট্রন থাকে, তাহলে হাজার হাজার ইলেকট্রনের জন্য এই যে 10 জুল, এই 10 জুল হচ্ছে যে বিভিন্ন কন্টিনিউয়াস ব্রাঞ্চে ভাগ হয়ে যাবে। মানে একটা হবে হচ্ছে তোমার ধরো 8.1, একটা হচ্ছে 8.2, একটা হচ্ছে 8.3, একটা হচ্ছে 10.1, একটা হচ্ছে 10.2 সো হচ্ছে প্রতিটা এনার্জি হচ্ছে স্প্লিট হয়ে যাবে। যদি স্প্লিট হয়ে যায় তখন আর গ্রাফটা মানে এরকম স্ট্রেট লাইন হবে না। N1 এর জন্য তখন আমরা হচ্ছে একটা ব্যান্ড পাবো, এরকম একটা ব্যান্ড পাবো। আর N2 এর জন্য হচ্ছে এরকম একটা ব্যান্ড পাবো। এটাই হচ্ছে যে আমার কনসেপ্ট, যে এনার্জি গুলা আমার একটা এনার্জি ব্যান্ড ক্রিয়েট করতেছে, আর হচ্ছে স্ট্রেট লাইন আর নাই। সো এই এনার্জি ব্যান্ডের মধ্যে যে রিজন গুলা আছে, মানে যে এনার্জি গুলা আছে ওই রেঞ্জের মধ্যে হচ্ছে ওই কক্ষপথে ইলেকট্রন গুলার এনার্জি হতে পারে। সো এটাই হচ্ছে ব্যান্ডের কনসেপ্ট। সো এই জিনিসটাকে একটা গ্রাফ দিয়ে দেখানো যায়, যে ওই যে গ্রাফটা হচ্ছে বইয়ে দেখাইছে ওটা দিয়ে দেখাইছে। ধরো এটা হচ্ছে দুইটা অ্যাটমের মধ্যে, মানে দুইটা, একটা সলিডের মধ্যে দুইটা অ্যাটমের মধ্যে ইন্টার অ্যাটমিক ডিসটেন্স হচ্ছে এক্স অ্যাক্সিসে আমরা প্লট করব। কিছু বলো? হ্যাঁ, আচ্ছা, ওখানে কি জিনিসটা এমন ছিল যে ধরো তোমার একটা সেলের ভেতর হচ্ছে যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলোর এনার্জি লেভেল ডিফারেন্ট হবে? হ্যাঁ, সবগুলার এনার্জি লেভেল হচ্ছে ডিফারেন্ট হবে। আর হচ্ছে এনার্জি কি অলওয়েজ কমে যাবে? না, বাড়তেও পারে কমতেও পারে, মানে একটা রেঞ্জ ক্রিয়েট হয়। মানে ধরো হয় কই গেল, হ্যাঁ, বুঝতে এটার পারছি। নামই না কি? হুম। এই যে দেখো, আগে ছিল হচ্ছে মাঝখানে, এখন হচ্ছে বাড়ছে একটু কমছে একটু, সো এরকম একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে আর কি। তো বইয়ে যে বুঝতে গ্রাফটা ছিল ওটা হচ্ছে এরকম, ধরো ইন্টারঅ্যাটমিক ডিসটেন্স, সো দুইটা লেভেল আছে, ধরলাম এটা হচ্ছে n ইকুয়াল টু, মানে এটা হচ্ছে যে তোমার 3p, আর এটা হচ্ছে যে 3s। দুইটা লেভেলের আমরা জানি হচ্ছে যখন আইসোলেটেড অবস্থায় থাকে, মানে দুইটা অ্যাটম অনেক দূরে, এইখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম অনেক দূরে, এদের মধ্যে কোনো ইন্টারাকশন নাই। যদি ইন্টারাকশন না থাকে তাহলে এর যে 3s এর শক্তি আর এই যে 3p-র শক্তি, এই যে 3s এর শক্তি 3p-র শক্তি, দুইটার হচ্ছে আলাদা দুইটা লেভেল আছে, মানে দুইটা হচ্ছে ডিসক্রিট আলাদা আলাদা লেভেল আছে। এখন এরা যখন কাছে আসতে থাকবে, কাছে আসলে কি হয় আমরা জানি, কাছে আসলে হচ্ছে যে এনার্জি গুলা একটা ব্যান্ড ক্রিয়েট করে, মানে হচ্ছে যে একটা রেঞ্জ ক্রিয়েট হবে। সো এইখানে এই এনার্জির একটা হচ্ছে এরকম রেঞ্জ ক্রিয়েট হবে, মানে এরা হলো স্প্লিট হয়ে যাবে। স্প্লিট হওয়া মানে হলো মানে ব্যান্ড ক্রিয়েট হওয়া আর কি। এখন এই পুরাটার মধ্যে হচ্ছে এনার্জি, পরে নিচেরটা যেটা, এটাও হচ্ছে একটা ব্যান্ড ক্রিয়েট করবে, এটাও হচ্ছে একটা ব্যান্ড ক্রিয়েট করছে দেখো। আর এরকম একটা সময়ে দেখো দুইটা মিলে হচ্ছে একটা কম্বাইন্ড ব্যান্ড ক্রিয়েট করছে, মানে হচ্ছে দুইটার ব্যান্ড হচ্ছে মানে দুইটা মিলে একটা হচ্ছে সিঙ্গেল এনার্জি ব্যান্ড ক্রিয়েট করছে। বাট আরো যদি আমি ডিস্টেন্স কমাতে থাকি, মানে এরা যদি আরো কাছাকাছি আসতে থাকে, তখন উপরেরটা বাড়বে, উপরেরটা বেড়ে ধরো হচ্ছে এরকম ভাবে যাবে, নিচেরটা হচ্ছে এই দিক দিয়ে এদিকে আসবে, আর এইখানে এটা হচ্ছে তোমার, এটা তখন এদিক দিয়ে চলে যাবে, এটা হচ্ছে যে এই দিক দিয়ে উপরে উঠবে। এখন দেখো এই দুইটা ব্যান্ড হচ্ছে আবার আলাদা আলাদা হয়ে গেছে।
দুইটা ব্যান্ড আলাদা আলাদা হয়ে গেছে মানে আবার হচ্ছে দুইটা ব্যান্ড ক্রিয়েট করছে, উপরের দিকে একটা আর হচ্ছে যে নিচের দিকে একটা। আর এই দুইটার মধ্যে হচ্ছে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, এই দেখো, এটা হচ্ছে ইজি গ্যাপ। এই ইজির মধ্যে দেখো কোনো হচ্ছে যে এনার্জি এক্সিস্ট করে না, মানে এটা হচ্ছে ফরবিডেন, মানে কোনো ইলেকট্রনের এনার্জি এইটুকু গ্যাপের মধ্যে হতে পারবে না। ইলেকট্রনের এনার্জি হচ্ছে হয় এই পোর্শনের মধ্যে হবে অথবা হচ্ছে এই পোর্শনের মধ্যে হবে। সো এটাকেই বলে হচ্ছে তোমার ব্যান্ড স্প্লিটিং। আর নিচের যে ব্যান্ডটা, এই যে এটা ছিল হচ্ছে আউটার দুইটা শেল, এন ইকুয়াল টু 3p আর এন ইকুয়াল টু হচ্ছে যে, এই যে দেখছো ওই দিন স্টাইলাসটা ফালাই দিছিল, এখন আর কাজ করে না। আহ, না, এদিকে কমতেছে, ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্স এদিকে বাড়তেছে, মানে এদিকে আসা মানে কাছাকাছি আনতেছে দুইটা অ্যাটম। ওয়াই বরাবর হচ্ছে এনার্জি। এনার্জি হচ্ছে স্প্লিট হয় আর কি। না না না, এই এনার্জি তো কনস্ট্যান্ট ছিল, এই কক্ষপথের এনার্জি কনস্ট্যান্ট ছিল 10 জুল। যত কাছাকাছি আনছি 10 জুলটা স্প্লিট হয়েছে, 8 জুল হয়েছে, 12 জুল হয়েছে, মানে একটা রেঞ্জ ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এর ভিতরের যে কোনো ভ্যালু হইতে পারে আর কি energy। আচ্ছা, তো এখানে হচ্ছে n ইকুয়াল টু 3 তো দেখো দুইটা হচ্ছে ছিল একদম আউটার শেল, এর উপরে হচ্ছে কোনো শেল নাই সিলিকনের ক্ষেত্রে, যদি আমরা চিন্তা করি সিলিকনের ক্ষেত্রে, তাহলে দেখো আউটার মোস্ট শেলে আমার হচ্ছে দুইটা ব্যান্ড ক্রিয়েট হয়েছে, এই দুইটা ব্যান্ডকে বলে হচ্ছে আমার নিচে যেটা, এটাকে বলে হলো ভ্যালেন্স ব্যান্ড, আর উপরেরটাকে বলে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড। এখন দেখো তোমার হচ্ছে যে ইয়েতে 3p তে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 3p তে ইলেকট্রন কয়টা থাকতে পারে? 6টা। আর 3s এ 2টা। সো দুইটা মিলে টোটাল ইলেকট্রন থাকতে পারবে কয়টা? 8টা। সিলিকনের ইলেকট্রন কয়টা 3s তে আর 3p তে? দুইটা দুইটা করে 4টা। সো সিলিকনের ইলেকট্রন আছে হচ্ছে 4টা, আমার লাস্ট দুইটা শক্তি স্তর টোটাল থাকতে পারবে হচ্ছে 8টা। এরপরে যখন হচ্ছে এই জায়গায় হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন হয়, হাইব্রিডাইজেশনের পরে আমরা জানি হচ্ছে ইলেকট্রন কি করবে, ফার্স্টে হচ্ছে যে নিচু শক্তি স্তরটা পূরণ করবে, এরপরে হচ্ছে পরের হায়ার লেভেলের এনার্জি ফিল আপ করবে। সো হাইব্রিডাইজেশনের পরে যেই 4টা ইলেকট্রন ছিল, ওই 4টা ইলেকট্রনের 4টাই হলো কন্ডাকশন ব্যান্ডে চলে, মানে ভ্যালেন্স ব্যান্ডে যাবে। আর কন্ডাকশন ব্যান্ডে আমার ইলেকট্রন সংখ্যা কত? ফাঁকা। উপরেরটা আর কি, মানে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি বেশি আর ভ্যালেন্স ব্যান্ডে এনার্জি কম। তো আমরা জানি হাইব্রিডাইজেশনের পরে ইলেকট্রন গুলা কই যায়, লোয়ার এনার্জি ব্যান্ড আগে ফিল আপ করে। সো এই জন্য হচ্ছে চারটা হলো, যেই 4টা ইলেকট্রন ছিল ওই 4টা হলো ভ্যালেন্স ব্যান্ডে চলে যাবে, আর কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে আমার ফাঁকা। তো এই জন্য হচ্ছে আমার সিলিকন হলো তোমার নর্মাল টেম্পারেচারে, মানে 0 ডিগ্রি কেলভিনে সিলিকন হচ্ছে একটা ইনসুলেটর, কারণ কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন নাই, সবগুলো ইলেকট্রন হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে। সো এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন দিয়ে ওই যে মেটেরিয়ালকে 3 ভাগে ভাগ করা হয়। ইনসুলেটরের হচ্ছে যে এখানে ভ্যালেন্স ব্যান্ড, এখানে কন্ডাকশন ব্যান্ড, আর এখানে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে এমটি, এটা হচ্ছে এমটি, আর এদের মধ্যে যেই গ্যাপ ইজিটা হচ্ছে অনেক বড়, এটা হচ্ছে ইনসুলেটর। আর সেমিকন্ডাক্টরের হচ্ছে এটা হলো আমার ইয়ে ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে ইজিটা হচ্ছে ছোট, এটা স্টিল এমটি, বাট হচ্ছে ইজি যেহেতু ছোট, সো একটু টেম্পারেচার বাড়াইলেই ইলেকট্রন হচ্ছে এখান থেকে এখানে লাফায় যাইতে পারবে। আর মেটালে কি হয়, মেটালে হচ্ছে যে দুইটা ওভারল্যাপ করে, এটা হচ্ছে দুইটা ওভারল্যাপ করে, এটা হচ্ছে মেটাল। হ্যাঁ, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর। তো এগুলা হচ্ছে এইচএসসি লেভেলের জিনিস। এখন হচ্ছে অল আয়নিক বন্ডস আর ইনসুলেটর, হ্যাঁ বলতে পারো অল আয়নিক বন্ডস আর ইনসুলেটর। এরপরে হচ্ছে যে ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হচ্ছে দুই ধরনের, একটা হলো ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। সো আমরা জানি
সেমিকন্ডাক্টর কোনগুলা? যাদের হচ্ছে এটা হলো আমার কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ইজি হচ্ছে খুব ছোট, সো খুবই ইজিলি হচ্ছে একটা আরেকটা থেকে লাফায়া যাইতে পারে। তো ডিরেক্ট ইনডাইরেক্ট বোঝানোর জন্য আমাদের হচ্ছে ই বাই কে ডায়াগ্রাম বুঝতে হবে। ই বাই কে ডায়াগ্রাম হচ্ছে যে তোমার কে কি? কে হচ্ছে যে ইলেকট্রনের ওয়েভ প্রোপাগেশন ভেক্টর। ওয়েভ প্রোপাগেশন ভেক্টর। এখন ওয়েভ প্রোপাগেশন ভেক্টর কি? এটা কোয়ান্টাম মেকানিক্সের জিনিস, এই জিনিস আমাদের জানা লাগবে না। আমাদের জাস্ট হচ্ছে দুইটা গ্রাফ দেখতে হবে। ই বাই কে গ্রাফ মানে ই বাই কে গ্রাফে ওয়াই অ্যাক্সিসে আমরা ই প্লট করব, আর এক্স অ্যাক্সিসে হচ্ছে কে প্লট করব। তো ই মানে হচ্ছে এনার্জি। সো ধরো কোনো ই বাই কে গ্রাফের এরকম দেখা, এরকম ই বাই কে গ্রাফটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার ইয়ে ব্যান্ড মিন করতেছে, এই যে নিচের পোর্শনটা এটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড মিন করতেছে, আর উপরের যে পোর্শনটা এটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড মিন করতেছে। হ্যাঁ, এখন কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট এনার্জি পয়েন্ট কোনটা? এটা। আর ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট এনার্জি পয়েন্ট কোনটা? এটা। এখন কোনো একটা ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ড থেকে লাফায় ভ্যালেন্স ব্যান্ডে আসতে চায়, তাহলে সে কোন পাথে আসবে? এই পাথে আসবে। এই পাথে যদি আসে তাহলে কি কে এর ভ্যালু কি আমার চেঞ্জ হয়েছে এখানে? কে হচ্ছে আনচেঞ্জড। কে আনচেঞ্জড। কে যদি আমার আনচেঞ্জড হয় তাহলে আমরা বলবো যে ইলেকট্রনের মোমেন্টাম হচ্ছে চেঞ্জ হয় না। কে ইজ রিলেটেড টু হচ্ছে মোমেন্টাম। ইলেকট্রনের মোমেন্টাম যদি চেঞ্জ না হয় তাহলে এই যে এনার্জির যে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, এখানে তো ইজি এনার্জি ওকে রিলিজ করে দিতে হবে। এই ইজি এনার্জিটা তো সে বের করে দিবে, যেহেতু উপরের স্তর থেকে নিচের স্তরে আসছে। সো এই এনার্জি যে বের করে দিবে এটা সে হচ্ছে লাইট হিসেবে বের করে দিবে। সো এখানে আমার কি হচ্ছে, ডিরেক্ট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ডিরেক্ট সেমিকন্ডাক্টর। ডিরেক্ট সেমিকন্ডাক্টরে আমার যখন ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে লাফ দেয় তখন হচ্ছে মোমেন্টাম আনচেঞ্জ থাকে। মোমেন্টাম আনচেঞ্জ থাকলে আমার হচ্ছে মানে ইমিটেড এনার্জি হচ্ছে লাইট হিসেবে বের হয় বা ফোটন হিসেবে বের হয়। তো লাইট, এটাই হচ্ছে ফোটন। তো আমরা যদি লেজার বানাইতে চাই বা এলইডি বানাতে চাই, এলইডি বা লেজারে আমার কি হয়, লাইট এমিট করতে হবে। লেজার বা এলইডি তে হচ্ছে লাইট এমিট করতে হবে। সো লেজার বা এলইডি তে আমরা হচ্ছে ডিরেক্ট সেমিকন্ডাক্টর ইউজ করি। এটা গেল হচ্ছে যে ডিরেক্ট। এরপরে হচ্ছে ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর। ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর জিনিসটাকে আবার হচ্ছে আমরা ই বাই কে ডায়াগ্রাম আঁকবো একটা। এখানে হচ্ছে ই, এখানে হচ্ছে কে, এখানে হলো এটা, এখানে হচ্ছে এটা সেম ভাবে। এই জিনিসগুলা এরকম মানে সার্কুলার আসতেছিস কেন? মানে ভ্যালেন্স ব্যান্ডের তোর হচ্ছে যে এনার্জি তো কনস্ট্যান্ট না। ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি এর তো একটা রেঞ্জ আছে, তাই না? তার মানে কি এটা এরকম হইতেছে যে মোমেন্টাম ইনক্রিজের সাথে একসময় একটা পিক ভ্যালুতে যায় দেন আবার কমে যেতে? না, এই যে দেখ ভ্যালেন্স ব্যান্ডের এনার্জির একটা লোয়েস্ট ভ্যালু আছে হলো যে এটা, আর হাইয়েস্ট ভ্যালু আছে এটা। তাহলে ওইভাবেই আর কি, যে ভ্যালেন্স ব্যান্ড কই, এই যে এখানে যেটা আঁকছি, হ্যাঁ, দেখা যাচ্ছে হ্যাঁ নিচে এটা কে হচ্ছে লোয়েস্ট ভ্যালু ভ্যালেন্স ব্যান্ডের, আর এটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালুটা। হ্যাঁ, তো আবার নাম কি? হ্যাঁ, আবার নামে আর কি, মানে কে যত বাড়বে তত হচ্ছে যে মানে এটা কি মোমেন্টামের সাথে এনার্জি এটা কমবে। কি বাড়বে কমবে হইতে থাকবে না, নাকি? এরকম হয় না আর কি, জাস্ট এরকম, মানে এরকম এইটুকুই? একটা একটু কি হয়। কারণ এটা হচ্ছে আরো ডিপ ব্যাপার স্যাপার, যে আচ্ছা কে বুঝছি, জিনিসটা মানে কি। কে সো এর কে এর প্রপার্টির সাথে প্রপার্টির রিলেটেড। সাথে রিলেটেড, সো ওটা আমার করা লাগবে না, আমার জাস্ট খালি এটুকু জানলেই হবে যে জিনিসটা কিরকম। তো এখানে হচ্ছে কি হলো, যে সেম ভাবে এটা হলো আমার ভ্যালেন্স, আর উপরেরটা হচ্ছে যে কন্ডাকশন। এখন যদি আমার একটা ইলেকট্রনকে এইখান থেকে মানে কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট পয়েন্ট থেকে ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট পয়েন্টে লাফ দিতে হয়, তাহলে তো আর সে হচ্ছে যে সোজা পথ ফলো করতে পারবে না। সে হচ্ছে আগে এই জায়গায় আসবে, এই জায়গায় এসে হচ্ছে এই জায়গায় আসবে। সো হলো আমার কে এর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। সো এই ক্ষেত্রে আমার কে চেঞ্জ হয়। কে চেঞ্জ হওয়া মানে হচ্ছে যে আমার ইলেকট্রনের মোমেন্টাম চেঞ্জ হচ্ছে। মোমেন্টাম যখন চেঞ্জ হবে তখন হচ্ছে যে আমার ভাইব্রেশন হবে আর কি। মোমেন্টাম চেঞ্জ হওয়া মানে কি, ভাইব্রেশন মানে কিছু একটা, মানে হলো যে মানে আহ নড়াচড়া করবে। সো নড়াচড়া করা, ভাইব্রেশন করা বা এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে হিট। সো এক্ষেত্রে আমার এনার্জি এমিটেড হবে হচ্ছে হিট হিসেবে। তো এর আগে ডিরেক্ট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি এমিটেড হইতো হচ্ছে লাইট হিসেবে বা ফোটন হিসেবে, আর এখন হচ্ছে আমার হিট হিসেবে হচ্ছে এনার্জি এমিটেড হচ্ছে, বা এই জিনিসকে বলা হচ্ছে ফোনন। সো ইনডাইরেক্ট আমরা কি পাইলাম, যে কে এর ভ্যালু চেঞ্জ হয়, কে এর ভ্যালু চেঞ্জ হলে মোমেন্টাম চেঞ্জ হয়, মোমেন্টাম চেঞ্জ হলে হচ্ছে যে তোমার হিট হিসেবে এনার্জি
ইয়ে হয়, এমিটেড হয়, বা ফোনন হিসেবে এনার্জি এমিটেড হয়। সো এখানে যেটা হয়, ফার্স্টে হচ্ছে ইলেকট্রন এখান থেকে এরকম একটা জায়গায় আসে, এটাকে বলে হচ্ছে যে ইয়ে স্টেট, ডিফেক্ট স্টেট। ইলেকট্রন হচ্ছে ডিরেক্ট এই জায়গা থেকে আর কি এই জায়গায় লাফ দেয় না, ফার্স্টে হচ্ছে একটা ডিফেক্ট স্টেটে আসে, ডিফেক্ট স্টেটে আসার পরে ভার্টিক্যালি হচ্ছে যে ভ্যালেন্স ব্যান্ডের মাথায় আসে। তো এটাই হচ্ছে যে ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর এর মেকানিজম আর কি। তো আমরা হচ্ছে ওই যে এলইডি লেজার বানাইতে ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর ইউজ করতে পারবো না। এই হচ্ছে যে থিওরি। আর এগুলার এক্সাম্পল হচ্ছে বই থেকে দেখে নিও, ডিরেক্ট আর ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর এক্সাম্পল। বাট ওই দুইটার মানে প্রপার্টির পার্থক্য, হোয়াটস দ্য ডাইরেক্ট কন্ডাক্টর, প্রপার্টি হচ্ছে এটাই যে যখন হলো ইলেকট্রন উপর থেকে নিচে নামে, তখন হচ্ছে ডিরেক্টের ক্ষেত্রে লাইট এমিটেড হয়। মানে ওর গ্রাফটা এমন। ওর গ্রাফটা এমন বলতে, এই গ্রাফটা এমন কেন, হ্যাঁ। দ্যাটস মানে ও হচ্ছে আচ্ছা, যে ওটা ওইটা হ্যাঁ থেকে অন্য মানে মানে কে এর ইয়ে থেকে আসবে। আগে নিউট্রন গ্রাফটা এরকম। হ্যাঁ, ইউ জাস্ট নিড টু নো যে গ্রাফটা এরকম। আর গ্রাফটা এরকম হওয়ার কনসিকুয়েন্স হচ্ছে লাইট আর কোনটা। এখন হচ্ছে যে ইয়ে ইলেকট্রন হোল পেয়ার, এটা তো এটা সিম্পল আইডিয়া যে আমার যদি হচ্ছে এটা হলো ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এখন ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি আমার ভ্যালেন্স ব্যান্ডে কি থাকে, ইলেকট্রন ফিল্ড আপ অবস্থায় থাকে। তো ভ্যালেন্স ব্যান্ড থেকে যদি একটা ইলেকট্রন উপরে চলে যায়, এখানে একটা গেল, এখানে একটা গেল, তাহলে এখানে কি হবে, ক্রিয়েট হবে, এখানে হচ্ছে হোল ক্রিয়েট হবে, মানে ইলেকট্রনের শূন্যতা। তো যে কয়টা ইলেকট্রন উপরে প্রডিউস হয়েছে সেই কয়টাই হোল হচ্ছে এখানে প্রডিউস হয়েছে। সো নাম্বার অফ ইলেকট্রন ইজ নাম্বার অফ প্রোটন, বা এটাকেই বলা হচ্ছে যে ইলেকট্রন হোল পেয়ার বা ইএইচপি। সিম্পল জিনিস। এরপরে হচ্ছে যে ইফেক্টিভ মাস। ইফেক্টিভ মাসও হচ্ছে খুবই মানে কি আইডিয়া। ইফেক্টিভ মাস হচ্ছে যে তোমার, আমরা যে ক্যালকুলেশন গুলা করব, ক্যালকুলেশনে যে ইলেকট্রনের বা হোলের যে ম্যাসটা নিব, ইলেকট্রনের ম্যাসকে এমএন দিয়ে প্রকাশ করে আর হোলের ম্যাসকে এমপি দিয়ে প্রকাশ করে। তো এমএন আর এমপি এর ভ্যালুকে একটু মডিফাই করে নিতে হবে। কেন মডিফাই করে নিতে হবে, কারণ হচ্ছে যে আমার ইলেকট্রন গুলা আর হচ্ছে প্রোটন গুলা বা হোল গুলা হচ্ছে ফ্রি না, এগুলা হচ্ছে একটা ল্যাটিসের মধ্যে মুভ করতেছে। তো ল্যাটিসের মধ্যে যদি মুভ করে, তাহলে এই যে একটা ইলেকট্রন মুভ করার সময় হচ্ছে এই পাশে একটা বড় ল্যাটিস আছে, ল্যাটিসের দ্বারা কিছু পরিমাণ প্রবাহিত হবে আর কি, অ্যাট্রাক্টেড হবে বা কিছু একটা হবে, বা এখানে একটা ল্যাটিস আছে, ইলেকট্রন আছে, ওখানে ধাক্কা খাবে। সো ল্যাটিসের একটা এফেক্ট আছে। সো এই এফেক্টটাকে কাউন্টে নেওয়ার জন্য আমরা হচ্ছে এটার ম্যাসকে হচ্ছে একটু মডিফাই করে নিই। তো এই যে মডিফাইড ম্যাস, এটাকেই বলা হচ্ছে ইফেক্টিভ ম্যাস আর কি। তো এখন মডিফাই করে আবার কি? মডিফাই করি কারণ হচ্ছে যে ইলেকট্রন গুলো আমার ফ্রি না, ল্যাটিসের মধ্যে হচ্ছে ইলেকট্রন গুলো মুভ করতেছে। সো ল্যাটিসের কিছু এফেক্ট আছে, যেমন ল্যাটিস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, রিপালস করে। সো এই এফেক্ট গুলো অ্যাকাউন্টে নেওয়ার জন্য আমরা হচ্ছে ম্যাসকে মডিফাই করছি। এটাই এটাই হচ্ছে যে এফেক্টিভনেস। এরপরে হলো তোমার ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল। ইন্ট্রিনসিক ম্যাটেরিয়াল মানে হলো কোনো ডোপিং টোপিং কিছু নাই, নর্মাল হচ্ছে যে নর্মাল সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালে কি হয়, ওই যে নর্মাল জিনিসই হয় তোমার, এটা হলো কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তো এদের মধ্যবর্তী গ্যাপটা হচ্ছে খুব কম থাকে। গ্যাপ যদি খুব কম থাকে, তাহলে হচ্ছে যে এখানে যে ইলেকট্রন গুলা ছিল, এগুলাকে যদি আমি থার্মালি এক্সাইট করি, থার্মালি এক্সাইট করলে এগুলা হচ্ছে উপরের যে ইয়েটা আছে, শক্তি স্তর আছে, ওখানে মানে কন্ডাকশন ব্যান্ডে হচ্ছে লাফ দিয়ে উপরে উঠবে, আর হচ্ছে এখানে এক একটা করে হোল ক্রিয়েট হবে। তো এই ক্ষেত্রে যে আমার এনআই যেটা মানে কনসেন্ট্রেশন অফ হচ্ছে ইয়ে সরি এনও যেটা কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের ঘনত্ব আর আমার হোলের ঘনত্ব তো সমান হবে, এটা তো মানে যায়। এরপরে হচ্ছে তোমার রেট অফ জেনারেশন অফ হচ্ছে যে রেট অফ জেনারেশন আর কি, যে ইলেকট্রন আর হোল পেয়ার ইএইচপির জেনারেশন যেটা, ইএইচপির জেনারেশন রেট আর হচ্ছে যে তোমার রিকম্বিনেশন রেট, তো জিআই হবে সরি, জিআই আর আরআইও হচ্ছে সমান হবে। রিকম্বিনেশন কি, রিকম্বিনেশন হচ্ছে একটা হোল যদি উপর থেকে নিচে, মানে একটা ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ড থেকে নেমে ভ্যালেন্স ব্যান্ডের হোলের সাথে মিলে যায়, তাহলে ওটাকে বলে রিকম্বিনেশন। তাহলে রিকম্বিনেশন হলে কি হবে, আমার একটা ইএইচপি ডিস্ট্রয়েড হয়ে যাবে, মানে একটা ইলেকট্রন হোল পেয়ার যেটা ক্রিয়েট হয়েছিল, রিকম্বিনেশন হলে ওটা হচ্ছে ধ্বংস হয়ে যাবে। এই কম্বিনেশন কখন হয়? আহ, মানে কি হয় যখন? যদি আমি টেম্পারেচার একটু কমাই দেই, বা ইলেকট্রন হচ্ছে যে ফ্রিলি মানে কোনো কারণে হচ্ছে যে মানে দুইটা তো একসাথে হয়। রিকম্বিনেশন আর জেনারেশন, হ্যাঁ। না একসাথে হয় না। ধর দুইটা
একটা গেল একটা আসলো এরকম হবে আর কি। তো আরেকটা জিনিস যেটা কি যে রেট অফ জেনারেশন, যে ইলেকট্রন হোল পেয়ারের জেনারেশন মানে উপরে ওঠা আর নিচে নামা আর কি, সেটার দুইটার রেট হচ্ছে সমান হবে। দুইটা রেট সমান হবে কেন? কারণ হচ্ছে দুইটা রেট যদি সমান না হয় তাহলে দেখা যাবে যে কোনো সময় ইলেকট্রন অনেক বেশি বেড়ে গেছে, হোল অনেক কমে গেছে, আবার ইলেকট্রন কমে গেছে, হোল বেড়ে গেছে, এটা তো হওয়া পসিবল না। তো এই জন্য হচ্ছে যে দুইটা রিকম্বিনেশন রেট আর হলো যে জেনারেশন রেট হচ্ছে দুইটা সমান হবে। কোয়েশ্চেন, কন্ডাকশন ব্যান্ডে ইউজুয়ালি কি ইলেকট্রন কম থাকে? ইলেকট্রন থাকেই না ইউজুয়ালি। তো আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে আস্তে আস্তে উপরে উঠবে আর কি, আবার টেম্পারেচার কমাই দিলে ধর নিচে নেমে যাবে, রিকম্বিনেশন হবে। তো এরকম একটা ব্যাপার। তো এই গেল হচ্ছে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের প্রপার্টি। আর এটাও হচ্ছে যে বই থেকে বাকিটুকু দেখে নিও, ইজি জিনিস। এরপরে আসে হচ্ছে এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালও হচ্ছে তোমার, এক্সট্রিনসিক ম্যাটেরিয়ালে কি হয়, আমরা হচ্ছে ডোপিং করি। ডোপিং করা মানে হলো যে ওই যে সিলিকনের ভিতরে জার্মেনিয়াম বা ওই ইমপিউরিটি যোগ করা। তো আমরা যদি এন টাইপ ডোপিং করি তাহলে যেটা হয়, এন টাইপ ডোপিং এ হচ্ছে এই ছিল আমার, এই ছিল আমার কন্ডাকশন ব্যান্ড, এই হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। তো এন টাইপ ডোপিং করলে কি হয় যে এই দুইটার মধ্যে হচ্ছে ফরবিডেন গ্যাপ, আর ফরবিডেন গ্যাপের মাঝখানে আমি যে এন টাইপ এই ম্যাটেরিয়ালটা ঢুকাইছি ওটার তো কিছু ইলেকট্রন আছে, ওইটা হচ্ছে এই ফরবিডেন গ্যাপের মাঝখানে আরেকটা নতুন এনার্জি লেভেল ক্রিয়েট করে। ওই এনার্জি লেভেলে হচ্ছে ওর ইলেকট্রন গুলো এখানে থাকে। এগুলাকে, এইটাকে বলা হচ্ছে ডোনার লেভেল, ডোনর লেভেল। এটা হচ্ছে হচ্ছে ডোনর লেভেল আমার। এখন দেখো এই ডোনর লেভেলটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ডের খুবই কাছাকাছি। তো খুবই কাছাকাছি হয় কি হবে যে অল্প একটু টেম্পারেচারের ডিফারেন্সে, বা টেম্পারেচার যদি আমি একটু বাড়াই তাহলে ডোনর লেভেল থেকে ইলেকট্রন গুলো হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ডে উপরে উঠে যাবে, তাহলে হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ডে অনেক বেশি ইলেকট্রন চলে আসবে। সো আমার হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন যেটা এনও, এনওটা হচ্ছে আমার অনেক অনেক বেশি এনআই এর থেকে। এনআই কি? এনআই হচ্ছে ইন্ট্রিনসিকের ক্ষেত্রে যেই আমার ইলেকট্রন হলো যে তোমার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন কনসেন্ট্রেশন। তো নর্মাল টেম্পারেচারে এখানে যতটুকু ইলেকট্রন থাকবে এখানে তো অনেক কম থাকে, আর আমি যখন ডোপিং করব, ডোপিং করলে এখানে ইলেকট্রন অনেক বেড়ে যাবে, কারণ হচ্ছে যে এটার কাছাকাছি একটা ব্যান্ড ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে এন টাইপ ডোপিং এর জন্য। কি ডোপিং করলে হলো এটা মাঝখানে ব্যান্ড হ্যাঁ, ক্রিয়েট? মাঝখানে ব্যান্ড ক্রিয়েট হয় একটা, এটাই আইডিয়া। আর পি টাইপ করলে কি হবে, মাঝখানে মানে হচ্ছে ইয়ের এই কন্ডাকশন ব্যান্ডের অনেক কাছাকাছি। আর পি টাইপের ক্ষেত্রে কি হয় যে আরেক সেম ব্যান্ড ক্রিয়েট হবে, আর সেটা হবে হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি। ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি যদি আরেকটা ইয়ের লেভেল হয়, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাকসেপ্টর লেভেল। অ্যাকসেপ্টর লেভেল। তখন হচ্ছে যে আমার এই ভ্যালেন্স ব্যান্ডে তো অনেক অ্যাবান্ডেন্স অফ ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন আছে, ওখান থেকে ইলেকট্রন গুলা কিছু হচ্ছে যে অ্যাকসেপ্টর লেভেলে উঠে যাবে। অ্যাকসেপ্টর লেভেলে যদি উঠে যায় তাহলে হচ্ছে আমার এখানে হোল ক্রিয়েট হবে অনেকগুলা। তো পি টাইপের ক্ষেত্রে হচ্ছে আমার নর্মালি যে কনসেন্ট্রেশন অফ হোল পিও, এটা হচ্ছে অনেক অনেক গ্রেটার দেন পিআই আর কি, ইন্ট্রিনসিক এর তুলনায় অনেক বেশি হচ্ছে আর কি। বুঝতে পারছো? সিম্পল আর পিও কোনটা? পিও, পিও হচ্ছে যে ও মানে হোলের কনসেন্ট্রেশন। আচ্ছা, এখানে হোল বেড়ে হ্যাঁ, দিতেছে। হোল বেড়ে দুই যাচ্ছে। ক্ষেত্রে আর কি বাড়বে, যেটার কাছে থাকবে ওটার হ্যাঁ, মানে বাড়বে। এই ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রন বাড়তেছে, এই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন বাড়তেছে, আর এখানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে হোল বাড়তেছে। আচ্ছা, আর কন্ডাকশন ব্যান্ডে মানে ইলেকট্রন কি যত বেশি হবে তত কি বেটার ফর হ্যাঁ, কন্ডাকশন? বেটার ফর কন্ডাকশন। আর এখানে হচ্ছে ভ্যালেন্স বন্ডে, ভ্যালেন্স ব্যান্ডে ইয়ে যত বেশি আর কি, হোল যত বেশি তত বেটার ফর কন্ডাকশন। আর কন্ডাকশনের শর্ত কিন্তু দুইটা, শর্ত হচ্ছে দুইটা হল মধ্যে একটা হচ্ছে যে মানে মানে কন্ডাকশনের শর্ত একটাই, যে আবার হলো যদি স্যাচুরেটেড হয়ে যায় মানে অনেক বেশি ইলেকট্রন হয় তখন কিন্তু আবার কন্ডাকশন হবে না, তখন ইলেকট্রনের মুভ করার জায়গা নেই। হ্যাঁ, এটাই তো বললাম। হ্যাঁ, এখানে ধর হচ্ছে ইলেকট্রন আছে, আবার কিছু ফ্রি এনার্জি স্টেটও আছে। হুম, এই জন্য আমি যখন বাইরে থেকে একটা ইলেকট্রিক ফিল্ড দিব তখন হচ্ছে ইলেকট্রন গুলো ফ্রি জায়গায় মুভ করতে পারে। তো এটা হচ্ছে যে কন্ডাকশন হবে। আর যদি আবার এমন হয়ে যায় যে পুরোটা ভরে গেছে, তখন আমি ইলেকট্রিক ফিল্ড দিলে ইলেকট্রন গুলো তো মুভ করার আর জায়গা থাকবে না। তো যখন হচ্ছে এনার্জি স্টেট ফিল্ড হয়ে যাবে, এনার্জি মানে এমটি এনার্জি স্টেট, এমটি এনার্জি স্টেট, এটা হচ্ছে যে তোমার কন্ডাকশনের শর্ত। শর্ত ইংলিশ কি রে? ইন্ডাকশন ক্রাইটেরিয়া। এই হচ্ছে গেল এক্সট্রিনসিক ম্যাটেরিয়াল। এরপরে হলো যে আমরা এখন ডিরেক্টলি ফার্মি লেভেলে চলে যাব। একদম লাস্টে কি বললি ক্রাইটেরিয়া? কন্ডাকশন ক্রাইটেরিয়া হচ্ছে এমটি এনার্জি স্টেট থাকতে হবে।
সো কন্ডাকশন ক্রাইটেরিয়া থেকে আমরা এটাও বুঝতে পারি যে নর্মালি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়, সেমিকন্ডাক্টর যদি আমরা একটা নর্মাল সেমিকন্ডাক্টর দেখি, এই যে সেমিকন্ডাক্টরে কি হচ্ছে দেখ, এই যে ভ্যালেন্স ব্যান্ডটা হচ্ছে ইলেকট্রন দ্বারা ফিল্ড, ওই যে চারটা ইলেকট্রনের চারটাই হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে ঢুকে গেছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন দ্বারা ফিল্ড, এখানে কি কোনো এমটি এনার্জি স্টেট আছে নাই, তো এখানে হচ্ছে ইলেকট্রন ফ্লো হবে না, আর এটা তো এমটি আছে কিন্তু ইলেকট্রনই নেই। তো আমি যদি একটু টেম্পারেচার বাড়াই তখন কি হবে, দুই একটা ইলেকট্রন উপরে উঠে যাবে, দুই একটা ইলেকট্রন যদি উপরে উঠে যায় তাহলে এখানে অনেক ফাঁকা জায়গা আছে, তখন যদি আমি ইলেকট্রিক ফিল্ড দেই তখন হচ্ছে মুভ করতে পারবে আর কন্ডাকশন হবে আর কি। তো এটা হচ্ছে যে কন্ডাকশন ক্রাইটেরিয়া। আর মানে কারেন্ট তো কি শুধু কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনদের থ্রু না হয়? না না, ভ্যালেন্স ব্যান্ডেও হবে। ভ্যালেন্স ব্যান্ডেও তো ফাঁকা হ্যাঁ, হয়, ভ্যালেন্স ব্যান্ডে যে ফাঁকা হইতেছে ওই ওগুলো হোলগুলাও তখন বসানো হয়। কন্ডাকশনে পার্ট নিতে পারবে, এই যে যেমন পি টাইপের ক্ষেত্রে, পি টাইপ করে দেখাইছি আমি, এই যে পি টাইপের ক্ষেত্রে দেখ কন্ডাকশন ব্যান্ড কিন্তু এমটি, কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রনই নাই, বাট আমার হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে হোল ক্রিয়েট হয়ে গেছে, তো এই হোলগুলার জন্য হচ্ছে আমার কন্ডাকশন হবে আর। মানে কন্ডাকশনের শর্তই হচ্ছে যে এমটি এনার্জি স্টেট, এটা যেই ব্যান্ডেই থাকুক, কন্ডাকশন ব্যান্ডে থাকুক আর হলো যে তোমার ভ্যালেন্স ব্যান্ডেই থাকুক, এমটি এনার্জি স্টেট উইথ পার্শিয়ালি ফিল্ড ক্যারিয়ার, উইথ পার্শিয়ালি ফিল্ড ক্যারিয়ার্স, পার্শিয়ালি ফিল্ড ক্যারিয়ার্স, এমটি এনার্জি স্টেটস উইথ পার্শিয়ালি ফিল্ড ক্যারিয়ার্স, এটা হচ্ছে যে আমার কন্ডাকশনের শর্ত। এখন আসি হচ্ছে আমরা ফার্মি লেভেলে। ফার্মি লেভেলের জিনিসটা কি, ফার্মি লেভেল মানে আমাদের মেইন উদ্দেশ্যটা কি, মেইন উদ্দেশ্য হচ্ছে যে ইলেকট্রনের মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করা, মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করা মানে একটা নির্দিষ্ট এনার্জি লেভেলে ধরলাম হচ্ছে ই ইকুয়াল টু 10 জুল, কথার কথা যে ই ইকুয়াল টু 10 জুল, এটা হচ্ছে একটা এনার্জি লেভেল আমার 10 জুল, তো ই ইকুয়াল টু 10 জুলে আমার কয়টা ইলেকট্রন আছে বা ইলেকট্রনের কনসেন্ট্রেশন কেমন, ওটা হচ্ছে আমরা বের করতে চাই, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। বা হলো যে মানে ই ইকুয়াল টু 10 জুলে তো বের করা যায় না, আমরা হচ্ছে প্রবাবিলিস্টিক মডেল ইউজ করি, তো এই জন্য ধরো ই ইকুয়াল টু 5 থেকে ই ইকুয়াল টু 10-এর মধ্যে ইলেকট্রনের যে ঘনত্ব কত ওইটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি এখন। তো এটার জন্য আমাদের একটা ডিস্ট্রিবিউশন ফাংশন আছে যেটাকে বলা হচ্ছে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন, এটা হলো অনেক কমপ্লেক্স কোয়ান্টাম মেকানিক্স প্রবাবিলিটি হাবিজাবি থেকে আসছে, তো আমাদের ডেরিভেশন লাগবে না, আমাদের জাস্ট ফাংশনটা লাগবে, ফাংশনটা কি মিন করতেছে ওটা বুঝতে হবে। এখানে এনার্জি ইয়া করতেছে, হ্যাঁ কত এনার্জি হইতে পারে। হ্যাঁ, মানে আমরা হচ্ছে যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন চাই, যে এই ধর ইকুয়াল টু 5 থেকে ইকুয়াল টু 10, এটা তো একটা হ্যাঁ, এনার্জির রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কয়টা ইলেকট্রন আছে ওটা হচ্ছে আমরা জানতে চাই। তো এটা হচ্ছে আমাদের সেই ফার্মি ডিরাক আপনি ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, আরেকবার বলবা যে উম কোথায় ইলেকট্রন জানতে চাই? যে এনার্জি ব্যান্ড ধরো হচ্ছে যে 5 জুল থেকে 10 জুলের মধ্যে, এটা তো একটা এনার্জি ব্যান্ড মিন করতেছে, এই আগে হচ্ছে এটা তো একটা এনার্জি ব্যান্ড মিন করতেছে, হ্যাঁ। তো এই এনার্জির মধ্যে মানে কতগুলা ইলেকট্রনের এনার্জি হচ্ছে 5 জুল থেকে 10 জুলের মধ্যে, ওটা হচ্ছে আমরা বের করতে চাই, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা ফার্মি লেভেল দিয়ে বের করবো, তো ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে এরকম। এখন এটা কি মিন করতেছে, এফ অফ ই ইকুয়াল টু 1 + ই টু দি পাওয়ার ই মাইনাস ই হাবি জাবি। তো দেখো এখানে যদি আমরা ই এর একটা ভ্যালু বসাই, ই তো হচ্ছে এখানে একটা ভেরিয়েবল, এটা তো ই এর একটা ফাংশন, ই এর একটা ভ্যালু বসালাম, কথার কথা 10 জুল, 10 জুল বসাইলে এফ অফ ই কিছু একটা পাবো, কিছু একটা তো পাবো, এখানে ইএফ হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে টু একটা কনস্ট্যান্ট, তাহলে কিছু একটা পাবো, যেই কিছু একটা পাবো ওইটা কি মিন করে, ওইটা মিন করে হচ্ছে যে প্রবাবিলিটি, probability that the state is will be occupied by an electron. সো ধরো এটার ভ্যালু আসছে হচ্ছে 3/4, মানে আমরা এখনো জানি না, জাস্ট আমি একটা র্যান্ডম ভ্যালু নিলাম, তাহলে এটা মিন করতেছে যে 10 জুল যেই শক্তি স্তরটা আছে, মানে 10 জুল যে এনার্জি লেভেলটা আছে, ওই এনার্জি লেভেলে আমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/4। একটা কি হ্যাঁ, নাম্বার অফ ইলেকট্রন, একটা ইলেকট্রন, মানে ইলেকট্রন মানে একটা মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন স্যার, মানে কুড বি ওয়ান। ইট কুড বি মোর, মানে জাস্ট ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/4, মানে ইলেকট্রন ফিল্ড থাকবে ওই শক্তি স্তরটা, এটা হচ্ছে যে 3/4। হুম, তাহলে বুঝতে পারছো ফাংশনটা কি মিন করতেছে, যে ওই এনার্জি স্তরে আমার হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে এত।
এখন হচ্ছে আমাদের এই ইএফ যে কনস্ট্যান্টটা আছে এখানে ইএফটাকে একটু হচ্ছে ভালোভাবে জানতে হবে যে ইএফটা কি মিন করতেছে। তো আমরা ধরি হচ্ছে যে কে ইকুয়াল টু ফার্স্টে আমরা একটা টেম্পারেচার ধরে নিব যে 0 ডিগ্রি কেলভিন, 0 ডিগ্রি কেলভিন। হ্যাঁ, এখন আমরা ই ইকুয়াল টু ইএফ এ হচ্ছে এফ অফ ই বের করতে চাই। এফ অফ ই বের করতে চাই, তাহলে হচ্ছে এই ইকুয়েশনে ই এর জায়গায় কি বসাবো? ইএফ বসাবো। ইএফ যদি বসাই তাহলে কি হবে পুরোটা বলতো? 1/2 হুম, তাহলে এফ ই আসবে হচ্ছে হাফ। তাহলে আমার ইএফটাকেই বলা হচ্ছে যে ফার্মি লেভেল। ইএফ মানে ফার্মি লেভেল ধরো অনেক কিছু হতে পারে, এক একটা ম্যাটেরিয়ালের জন্য এক এক রকম। ধরলাম ফার্মি লেভেল কোনো একটা নির্দিষ্ট ম্যাটেরিয়ালের জন্য 10 জুল। তো ফার্মি লেভেলে আমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আমি পাইছি হচ্ছে যে হাফ। হ্যাঁ, হ্যাঁ, কে ইকুয়াল টু জিরো। তাহলে ইনফিনিটি কে ইকুয়াল টু জিরো। আমার ও আচ্ছা, কে এর ভ্যালু জিরো না, দরকার মানে কে এর ভ্যালুর দরকার নেই আমার অ্যাকচুয়ালি। কে ইকুয়াল টু জিরো না, সরি, এটা একটু কারেকশন করে নাও। কে এর ভ্যালুর দরকার নেই। সো এই হচ্ছে যে ইয়া ফার্মি লেভেল হচ্ছে মিন করে হলো এটাই, যে আমি যদি ফার্মি লেভেলে ইলেকট্রন বের করার মানে প্রবাবিলিটি খুঁজি সেটা হচ্ছে হাফ আসে। তো এখন আমরা দেখবো যে 0 ডিগ্রি কেলভিনে মানে টি ইকুয়াল টু জিরো। মানে ফার্মি লেভেল একটা এনার্জি হ্যাঁ, একটা স্টেট, করে। একটা এনার্জি স্টেট যেখানে হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 50-50, মানে যেই স্টেটে আমার এনার্জি পাওয়ার সম্ভাবনা 50-50 ওটাই হচ্ছে ফার্মি লেভেল। এখন হলো টি ইকুয়াল টু, আমরা হচ্ছে দুইটা জিনিস দেখবো যে টি ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিনে আমার যদি ই ইজ লেস দেন ইএফ হয় তখন এফ অফ ইটা কেমন হবে দেখো। এফ অফ ই হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার কি ছিল, কে হচ্ছে আমার, টি হচ্ছে জিরো। টি যদি জিরো হয় তাহলে উপরে হচ্ছে ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই জিরো। ই টু দি পাওয়ার সামথিং ডিভাইডেড বাই জিরো মানে কি? ই টু দি পাওয়ার ইনফিনিটি, 1 + 1/e⁻∞। আর এখানে আমরা কি বলে নিছি, ইজ ইজ লেস দেন ই টু দি পাওয়ার এফ, তাহলে উপরের এই ভ্যালুটা কি নেগেটিভ না? উপরের ভ্যালুটা নেগেটিভ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি? জিরো। তাহলে এখানে 1/1 + 0 = হচ্ছে 1। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, যখন হচ্ছে মানে টি যখন 0 ডিগ্রি কেলভিন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, টি ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিনে আমার এনার্জি যখন মানে ফার্মি লেভেলের এনার্জির থেকে কম, তখন আমার ওই স্টেটে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কত? 1, মানে ওইখানে আমি ইলেকট্রন পাবোই। যখন এদের থেকে হ্যাঁ হ্যাঁ, যখন হচ্ছে এর থেকে কম। আবার হচ্ছে আমরা আরেকটা কেস দেখতে পারি যে টি যখন হচ্ছে গ্রেটার দেন 0 ডিগ্রি সেলসিয়াস তখন, আচ্ছা না সরি, টি ইকুয়াল টু জিরোতেই 0 কেলভিনে এখন হচ্ছে আমরা নিব ইজ গ্রেটার দেন ইএফ। ই যদি গ্রেটার দেন ইএফ হয় তাহলে আমাদের এফ অফ ই আবার সেম ভাবে যদি ক্যালকুলেশনটা করি তাহলে এখানে আসবে 1 প্লাস ই টু দি পাওয়ার ই মাইনাস ইএফ ডিভাইডেড বাই হচ্ছে জিরো। এখন দেখ 1/1 প্লাস এখানে হচ্ছে ই মাইনাস ইএফ কি হবে, যেহেতু ই হচ্ছে ইএফ এর থেকে বড় তাহলে উপরে এখানে একটা প্লাস হবে, তাহলে ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি। তো ই টু দি পাওয়ার ইনফিনিটির ভ্যালু কত? হুম, 1/infinity 0 ই টু দি পাওয়ার ইনফিনিটির ভ্যালু জিরো। না ইনফিনিটি ইনফিনিটি হ্যাঁ, ইনফিনিটি, তাহলে 1/infinity 1/infinity 0 ইকুয়াল টু হচ্ছে জিরো, আলটিমেটলি হচ্ছে জিরো আসবে। তার মানে আমরা কি পাইলাম, আমরা হচ্ছে যদি এখন এখানে লিখি ই যখন লেস দেন ইএফ তখন আমার ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি কত? 1। ই যখন গ্রেটার দেন ইএফ তখন তখন হচ্ছে জিরো। আর ই ইকুয়াল টু ইএফ এ হাফ। ই ইকুয়াল টু ইএফ এ হচ্ছে যে আমার প্রবাবিলিটি হলো হাফ। তাহলে আমরা যদি এখানে একটা গ্রাফ আঁকি যে 0 ডিগ্রি কেলভিনে এখানে হচ্ছে এফ অফ ই, এখানে হচ্ছে আমার ই, ধরলাম এই ভ্যালুটা হলো ই অফ এফ, এটা হচ্ছে ই। যদি এই ভ্যালুটা ই অফ এফ হয় তাহলে হচ্ছে আমার গ্রাফটা এখন দেখতে কেমন হবে বলতো? ই অফ এফ এর আগে যখন ই এর ভ্যালু যখন ই অফ এফ এর আগে তখন প্রবাবিলিটি কত? 1। তাহলে এখান থেকে হচ্ছে 1, এরপরে যে হচ্ছে এই জায়গাটায় হলো আমার হাফ, মানে এখানে ধাম করে হাফ, আর ইএফ এর থেকে বড় হলে জিরো, তার মানে হচ্ছে একটা স্কোয়ার রুট। এইটাই হচ্ছে যে কাহিনী।
এখন আমি যদি হচ্ছে টেম্পারেচার টি এর থেকে বাড়াই, মানে ধরো টি, এই পুরা রেজাল্টটা কি ছিল, টি ইকুয়াল টু জিরোর জন্য। তো এখানে যদি আমি টেম্পারেচার বাড়াই দেই, টি ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা একটু আমার কোনো মনে হয় না। তো টি যদি হলো আমার জিরোর থেকে বড় হয়, 0 ডিগ্রি ক্যালভিনের থেকে বড় হয়, তখন কি হবে, তখন এই গ্রাফটা হচ্ছে একটু মডিফাইড হয়ে যায়, যে এখানে হচ্ছে টি এর একটা ভ্যালু আসবে, তখন আর এরকম স্কোয়ার হবে না, তখন কি রকম মডিফাই হবে, তখন হচ্ছে যে তোমার এইখান থেকে নেমে জিনিসটা এরকম হবে আর কি। আবার যদি টি আরো বড় হয় তাহলে এই জিনিসটা আরো নিচে নামবে এরকম। তো এটা হচ্ছে আমার T2 এর জন্য, এটা হচ্ছে আমার T1 এর জন্য, যেখানে হচ্ছে T2 গ্রেটার দেন T1। তো টেম্পারেচার বেড়াইলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, অ্যাকচুয়ালি হচ্ছে যে এই দেখো, যখন হচ্ছে আমার মানে ইএফ এর থেকে বড়, তখন হচ্ছে 0 ডিগ্রি ক্যালভিনে কি ছিল, ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0। বাট আমি যখন টেম্পারেচার বাড়াই দিছি তখন হচ্ছে এখানে একটু বেড়ে গেছে, তার মানে এইখানে এফ অফ ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি আছে আর কি। মানে ইএফ এর থেকে বড়, মানে ফার্মি লেভেলের থেকে বড় এনার্জিতেও ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি আস্তে আস্তে বেড়ে যায় যখন হচ্ছে আমরা টেম্পারেচারকে বাড়ায় দিই। ঠিক সেম ভাবে এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে বেড়ে যাচ্ছে, এই জায়গায় কি বাড়তেছে, এই জায়গায় হচ্ছে 1 - এফি বাড়তেছে। এফি কি, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, তাহলে 1 - এফি কি, ইলেকট্রন না পাওয়ার সম্ভাবনা। ইলেকট্রন না পাওয়ার সম্ভাবনা মানে কি, ওই জায়গায় একটা হোল পাওয়ার সম্ভাবনা। সো আমরা যখন টি বাড়াবো তখন হচ্ছে ইএফ এর উপরে, মানে ইএফ এর উপরে হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়তেছে, আর ইএফ এর নিচে হচ্ছে হোল পাওয়ার সম্ভাবনা বাড়তেছে। তো এটা হচ্ছে যে ফার্মি লেভেলের আরেকটা আইডিয়া। তো ফার্মি লেভেলটা হচ্ছে আমার এই ইএফ লাইন, এই ইএফ লাইনের রেসপেক্টে হচ্ছে সিমেট্রিক, মানে এইদিকে যেরকম হবে ওই পাশেও সেরকম হবে, মানে জিনিসটা হলো অনেকটা এরকম, যে আমি যদি এখানে আঁকি তাহলে এই দিক দিয়ে যদি এরকম নামাই তাহলে এই দিক দিয়ে হচ্ছে এরকম নামবে। এটাকে বলা হচ্ছে ইএফ লাইনের রেসপেক্টে সিমেট্রি সকল টেম্পারেচারের জন্য। সকল টেম্পারেচারের জন্য আমার ফার্মি লেভেলটা বা হচ্ছে ফার্মি ডিস্ট্রিবিউশন ফাংশনটা হচ্ছে যে এটা হচ্ছে সিমেট্রিক অ্যাবাউট ইএফ। সো ইএফ এর রেসপেক্ট হচ্ছে সিমেট্রিক, সো ইএফ কে হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট বলে আমার হচ্ছে ডিস্ট্রিবিউশন বের করার জন্য, একটা ন্যাচারাল রেফারেন্স পয়েন্ট। এখন হচ্ছে আমরা এই ফার্মি লেভেল দিয়ে এই পি টাইপ, এর টাইপ আর হচ্ছে যে এ টাইপ ম্যাটেরিয়াল ডিস্টিংগুইশ করার ট্রাই করব। তো ফার্স্টে হচ্ছে, সাইডে তো ইয়া বাড়তেছে, ইলেকট্রন প্রবাবিলিটি রাইট সাইডে হ্যাঁ যখন এই লাইনটা উঠছে হ্যাঁ, এই লাইনটা যখন উপরে উঠবে তখন হচ্ছে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। অলরেডি বাড়তেছে আর ফোর পাওয়ার প্রবাবিলিটি কমতেছে। কোন পাশে, এই পাশে, যখন টেম্পারেচার আমি বাড়াচ্ছি হ্যাঁ বাড়াচ্ছি, তখন তো এই লাইনটা এমন কার্ভ হচ্ছে উপরে, আর হ্যাঁ এই উপরে, পাশে নামতেছে উপরে। হ্যাঁ এই তার পাশে মানে নামতেছে। ফোর পাওয়ার প্রবাবিলিটি কমতে থাকবে, ইলেকট্রন প্রবাবিলিটি বাড়তে ইলেকট্রন থাকবে। পাওয়ার প্রবাবিলিটি বাড়বে, হোল পাওয়ার প্রবাবিলিটিও বাড়বে। ওকে, এই যদি যে এই পাশে, টেম্পারেচার এই, কম। হ্যাঁ এই পাশে এটা নিচে নেমে গেছে না, হ্যাঁ নিচে নামা মানে কি 1 - এফি হ্যাঁ বাড়ছে, হ্যাঁ 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 1 - এফি বাড়ছে না। আচ্ছা। 1 - এফি বাড়া মানে হচ্ছে যে হোল পাওয়ার প্রবাবিলিটি বাড়ছে বা ইলেকট্রন না পাওয়ার প্রবাবিলিটি বাড়ছে, একই কথা। আর সাদি ওখানে হচ্ছে T1 গ্রেটার দেন T2 ছিল। এইখানে হচ্ছে না, T2 গ্রেটার দেন T1। আচ্ছা, T2 হচ্ছে উপরেরটা, রাইট? হ্যাঁ T2 হচ্ছে উপরেরটা আর T1 আচ্ছা, হচ্ছে না নিচেরটা। T2 তো নিচেরটা। না T2 হচ্ছে উপরেরটা আর কি, মানে এই পাশে উপরেরটা, নিচের পোর্শনে সাইড। উপরেরটা আর এখানে হচ্ছে নিচেরটা আর কি, মানে আচ্ছা, মানে হচ্ছে টেম্পারেচার যত বেশি হবে তোমার ইএফ ইয়ে এর বাড়বে। উপরে হচ্ছে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। হ্যাঁ ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে, হোল পাওয়ার প্রবাবিলিটিও তত বাড়বে আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। হুম। তো এখন আমরা এই ফার্মি লেভেল দিয়ে হচ্ছে তিনটা জিনিস দেখবো, সেটা হচ্ছে তিনটা সেমিকন্ডাক্টরের প্রপার্টি।
এটা হলো বই থেকে দেখায়, বইয়ের গ্রাফগুলো সুন্দর। এই যে এখানে হচ্ছে বইয়ের গ্রাফটা দেখো, এটা হচ্ছে যে ওইরকমই। এই যে নিচেরটা হচ্ছে T1, পরেরটা হচ্ছে T2, মানে টেম্পারেচার যত বাড়তেছে এটা বাড়তেছে। এখন হচ্ছে এই গ্রাফ তিনটা, এই গ্রাফ তিনটা কি, এই গ্রাফ তিনটা বেসিক্যালি কিছুই না, আমরা জাস্ট অ্যাক্সিস চেঞ্জ করছি। অ্যাক্সিস চেঞ্জ করা মানে কি, এখানে হলো এফই হলো ওয়াই অ্যাক্সিসে আঁকছিলাম, আর ইএফ হচ্ছে যে এক্স অ্যাক্সিসে আঁকছিলাম। এখন হচ্ছে আমরা জিনিসটা একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করে কিভাবে আঁকবো, কারণ হচ্ছে ওই সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপের সাথে মিলানোর জন্য। এই পাশে ধরো আমি ই দিলাম, আর এই পাশটা হচ্ছে আমার এফ অফ ই দিলাম। এরকম দেওয়া মানে কি, আমি হচ্ছে সেমিকন্ডাক্টরের বিভিন্ন এনার্জি ব্যান্ড এখানে হলো ইয়ে করতে পারবো, মানে আহ লোড করতে পারবো। ধরো এইটা হচ্ছে আমার ইসি। ইসি কি, কন্ডাকশন ব্যান্ডের হাইয়েস্ট এনার্জি। আর এটা ধরলাম হচ্ছে আমার ইভি, মানে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট এনার্জি, লোয়েস্ট এনার্জি। ও সরি, হ্যাঁ উল্টা কথা, কন্ডাকশন মানে লিখছি, মানে বলতেছি ঠিক, হ্যাঁ ইসি আর ইভি। এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট এনার্জি, আর এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট এনার্জি। মানে ইসির উপরে উঠলে কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে ইলেকট্রন। আর এর মাঝখানে হলো আমার কি, হ্যাঁ এটা হচ্ছে লোয়েস্ট, এটা হচ্ছে হাইয়েস্ট, কন্ডাকশন ব্যান্ডে ভ্যালেন্স ব্যান্ডে। আর এর মাঝখানে হচ্ছে ফরবিডেন, এর ভিতরে কিন্তু কোনো ইলেকট্রন ইয়ে নাই, এনার্জি নাই। তো ওই যে একটা কোশ্চেন ছিল যে আমি যদি এফ অফ ই এমন একটা বের করতে চাই যেখানে ধরো এফ অফ ই হলো ইসি আর ইভি এর মাঝখানে, ধরলাম কথার কথা এটা হলো 10, এটা হচ্ছে 20, তাহলে এফ অফ 15 ইকুয়াল টু কত হবে বলো তো? হ্যাঁ এটা জিরোই হবে। কেন হচ্ছে, কেন জিরো হচ্ছে, এখানে ওই ফাংশনে আমার বসানো লাগবে না, কারণ আমরা জানি যে ইভি আর ইসির ভিতরে কোনো হচ্ছে যে এনার্জি ব্যান্ড এক্সিস্টই করে, ফরবিডেন গেম। সো এখানে আমি ইলেকট্রন পাবোই না, সো এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হচ্ছে জিরো। তো এটা গেল। এখন হচ্ছে আমার যদি এটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হয়, ধরি হচ্ছে এটা ইন্ট্রিনসিক। ইন্ট্রিনসিক হলে আমরা কি জানি, ইন্ট্রিনসিকের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডে হোলের পরিমাণ আর কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের পরিমাণ কি সেম না? ছোট বড় তো হবে না। ছোট বড় যদি হইতে হয় তাহলে আমার এখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি যেটা হবে, এখানে হোল পাওয়ার প্রবাবিলিটি সেম হইতে হবে। সেম যদি হতে হয় তাহলে আমার ইএফ লাইন যেটা, সেটা হচ্ছে যে এই দুইটার একদম মাঝখানে হইতে হবে। এফ লাইন যদি এই দুইটার একদম মাঝামাঝি হয়, কেন, তাহলে দেখো আমার যদি আমি এখন এফি গ্রাফটা আঁকি, এফি গ্রাফটা আমরা কি জানি, এটা রেসপেক্টে সিমেট্রিক। তো এখন যদি আমি এটা রেসপেক্টে সিমেট্রিক করি এই গ্রাফটাকে, এটা রেসপেক্টে যদি সিমেট্রিক করি তাহলে দেখো আমি এই পাশে এই যে এটুক পোর্শন, এটুকু কি আমার এফ অফ ই, মানে হলো কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি। এটা যত হবে ঠিক সেম ভাবে আমি যদি এখানে আহ আমার এটা এইখান থেকে একটু হুম, তাহলে হচ্ছে এই যে ইয়েটা, এটা হচ্ছে যে আমার ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন না পাওয়ার সম্ভাবনা আর কি, বা হচ্ছে যে হোল পাওয়ার সম্ভাবনা 1 - Fe। এই দুইটা হচ্ছে যে সেম হবে আর কি, যদি ইএফ মাঝখানে হয়। তো আমার আঁকাটা সুন্দর না, এই যে ওদের আঁকাটা দেখো, ওদের আঁকাটা অনেক সুন্দর। এখান থেকে হচ্ছে জিনিসটা ভালো মতো দেখতে পারবে যে ইন্ট্রিনসিকের ক্ষেত্রে ইএফটা হচ্ছে ইসি আর ইভি এর মাঝখানে। ইসি আর ইভি এর মাঝখানে যদি হয় তাহলে এখানে যদি জুম ইন করা হয় তাহলে এই যে এটুকু পোর্শন হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা। আর এটা যতটুকু হবে আমার হলো যে এই ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন না পাওয়ার সম্ভাবনা, ওটাও হচ্ছে যে আমার সেমই হবে। তো এটাই হচ্ছে যে ইয়ে দুইটার মানে একদম ইএফ মাঝখানে আসার কনসিকুয়েন্স। এখন যদি আমার এটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর না হয় এক্সট্রিনসিক হইতো, এক্সট্রিনসিক কিরকম হতে পারে, এন টাইপ আর পি টাইপ। সো এন টাইপের জন্য যদি আমি গ্রাফটা আঁকতে চাই, এদিক দিয়ে হচ্ছে ই, এদিক দিয়ে হচ্ছে এফ অফ ই। এখন আমরা হচ্ছে আবার হচ্ছে লেবেল করি জিনিসগুলোকে। এটা হচ্ছে ইসি এর লোয়েস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে ইভি এর হাইয়েস্ট পয়েন্ট। এন টাইপে ইলেকট্রন কই বেশি থাকে বলতো, মানে ক্যারিয়ার কোথায় বেশি থাকে? কন্ডাকশন ব্যান্ডে। কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন বেশি থাকে, আর ভ্যালেন্স ব্যান্ডে হোল অনেক কম থাকে। এটাও তো হচ্ছে এন টাইপের মানে প্রপার্টি।
যদি তাই হয় তাহলে হচ্ছে আমার এখানে ইএফ কে কোথায় হইতে হবে বলো তো? কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি। সো কেন হতে হবে আমরা গ্রাফটা আঁকলে বুঝতে পারবো। যদি ইএফ এই জায়গায় হয় তাহলে আমরা জানি এই এফ এর গ্রাফটা হচ্ছে ইএফ এর রেসপেক্টে সিমেট্রিক। তাহলে আমি যদি এখন এখানে এফ এর গ্রাফ আঁকি তাহলে এইখান থেকে যে আমার এইখান থেকে নেমে যাবে। তাহলে দেখো এখানে হলো আমার এফ এর পরিমাণ যেটা ছিল এফ অফ ই মানে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি, এটা কিন্তু অনেক বড়। এর আগে যেই এফি ছিল, এই যে এই জায়গার এফি এটা অনেক ছোট ছিল, আর এখানকার এফি হচ্ছে অনেক বড় হয়ে গেছে। সো আর এই ইভি যেটা মানে মানে আমার ভ্যালেন্স ব্যান্ডে হোল পাওয়ার প্রবাবিলিটি এটা কিন্তু হচ্ছে ছোটই আছে, এটা কিন্তু বাড়ে নাই, এটা আগের মতোই আছে। সো এন টাইপের ক্ষেত্রে আমার ইএফটা কই চলে যায়, ইসির কাছাকাছি চলে যায়। আর পি টাইপের ক্ষেত্রেও কি হবে, জাস্ট উল্টাটা হবে। সো পি টাইপের গ্রাফটা না এঁকে জাস্ট এখান থেকেই দেখাই দিই, যে বই থেকে যদি দেখো যে পি টাইপের ক্ষেত্রে আমার ইএফটা কই হচ্ছে, ইএফটা হচ্ছে ইভির কাছাকাছি আসতেছে। সো ইভির কাছাকাছি আসলে কি হবে, আমার এই ভ্যালেন্স ব্যান্ডে হোল পাওয়ার প্রবাবিলিটি যেটা হলো আমার ওয়ান মাইনাস এফ অফ ই, ওয়ান মাইনাস এফ অফ ইটা হচ্ছে এখানে বড়। এই যে এখানে দেখো ওয়ান মাইনাস এফ অফ ই এটা হচ্ছে যে বড়, বা আমি ডিরেক্ট লিখলাম। এই যে এখানে যদি জুম ইন করি তাহলে এখানে ওয়ান মাইনাস এফ ইটা বড় পাওয়া যাচ্ছে। ওয়ান মাইনাস এফ ই বড় মানে কি, হোল পাওয়ার প্রবাবিলিটি বেশি। তো এই গেল হচ্ছে এই তিনটা গ্রাফ। সো এখানে যে বাংলা কথা মানে এইগুলা লিখছে ওগুলা হচ্ছে আমি এতক্ষণ যা বললাম ওইটাই। এখন হচ্ছে আমার ইলেকট্রন মানে এতক্ষণ তো অনেক গ্রাফ নিয়ে আলোচনা করলাম, এখন আমার কি লাগবে, এখন আমার লাগবে হচ্ছে যে ওই কনসেন্ট্রেশন বের করা, যে ইলেকট্রন কনসেন্ট্রেশনটা কত হবে, এনআই ইকুয়াল টু কত। সো আমরা হচ্ছে এফি দেখছি, এফির ফাংশন দেখলাম। এফি হচ্ছে কি, ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি। আমরা হচ্ছে প্রবাবিলিটি পাইছি, কিন্তু আমাদের লাগবে হচ্ছে ঘনত্ব বা ডেনসিটি, মানে কয়টা ইলেকট্রন আছে ওইটা। সো প্রবাবিলিটির ফাংশন থেকে ইয়ে বের করার মানে হচ্ছে যে ঘনত্ব বের করার ইয়ে আমরা জানি যে আমাদের কাছে যদি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থাকে, এটা হচ্ছে ওই যে রাকিব স্যারের চ্যাপ্টার 2 থেকে আমরা জানছি যে আমাদের কাছে যদি একটা র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে তাহলে ওটার এক্সপেক্টেড ভ্যালু ইকুয়াল টু কি হয়, সামেশন অফ এক্স পি অফ এক্স। সো এটা হচ্ছে আমার এক্সপেক্টেড ভ্যালু, এক্সপেক্টেড ভ্যালুকেই বলা হচ্ছে মিন ভ্যালু। তো তুমি ওখান থেকে বলতে পারো যে এফ অফ ই যদি আমার একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হয় তাহলে এফ অফ ই এর এক্সপেক্টেড ভ্যালু হবে হচ্ছে আমার এফ অফ ই ইন্টু হচ্ছে ডিই। আর আমার যদি হলো এটা হচ্ছে যে আমার এক্সপেক্টেড ভ্যালু, আর এটার সাথে যদি আমি এন অফ ই গুণ করি মানে হলো যে এনার্জি স্টেটের ঘনত্বকে যদি আমি গুণ করি, যে এনার্জি স্টেটের কনসেন্ট্রেশন এটাকে যদি গুণ করি, তিনটাকে একসাথে যদি গুণ করি তাহলে হচ্ছে আমি ডিই এতটুকু এনার্জি গ্যাপে কতগুলো ইলেকট্রন আছে ওটা হচ্ছে বের করতে পারবো, এনার্জি মানে ইলেকট্রন কনসেন্ট্রেশন বের করতে পারবো। তো প্রবাবিলিটি মডেল বোঝা লাগবে না, খালি আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে এনআই যেটা মানে ইলেকট্রন কনসেন্ট্রেশন ওটা হচ্ছে যে মাইনাস ইয়ে থেকে মাইনাস ইবি পর্যন্ত ইলেকট্রনের ইয়ে নিব আমরা, মানে এনার্জি স্টেট নিব। এখানে হচ্ছে বইয়ে যেহেতু বড় হাতে দিচ্ছি, বড় হাতে এন অফ ই ইন্টু হচ্ছে ডি। এন অফ আই কি, এন অফ আই হচ্ছে মাইনাস ইয়ে থেকে ইবি পর্যন্ত মানে হচ্ছে 5 জুল থেকে ধরো 10 জুল, এই যে এনার্জির ব্যবধানটা মানে এই যে এনার্জি লেভেলটা, এই এনার্জি লেভেলে ইলেকট্রনের ঘনত্ব কত, মানে প্রতি পার সেন্টিমিটার কিউবে কয়টা ইলেকট্রন আছে, ওইটা হচ্ছে যে এনআই। এনআই ইকুয়াল টু কি হবে, ইন্টিগ্রেশন অফ এফ অফ ই। এফ অফ ই কি সেটা হচ্ছে আমাদের ডিসক্রাইব করে ফেলছি। এন অফ ই কি, এন অফ ই হচ্ছে যে মানে ওই এনার্জি লেভেলটার ঘনত্ব, ওই মানে হলো ধরো এন অফ 10 জুল, পার সেন্টিমিটার কিউব হ্যাঁ পার সেন্টিমিটার কিউব। এনার্জি ইয়ার ব্যান্ডের। হ্যাঁ মানে ওই এনার্জির ব্যান্ড পার সেন্টিমিটার কিউবে কয়টা আছে, মানে 10 জুলের তো অনেকগুলা ব্যান্ড থাকতে পারে, মানে 10 জুলের এনার্জি লেভেল অনেকগুলা থাকতে পারে। সো পার সেন্টিমিটার কিউবে কয়টা ব্যান্ড আছে। সো এন অফ ই কোথা থেকে আসে, এটাও হলো যে কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন থেকে এন অফ ই বের করা আছে একটা চার্ট। সো আমাদের যদি ইলেকট্রন কনসেন্ট্রেশন বের করতে হয় যে পার সেন্টিমিটার কিউবে কয়টা ইলেকট্রন আছে, তার জন্য হচ্ছে আমরা এই ইন্টিগ্রালটা ইউজ করবো আর কি। সো এখন এই ইন্টিগ্রাল ইভালুয়েট করা হচ্ছে অনেক, ইবি কিউব ব্যান্ডের আপার লোয়ার লেন্থ। হ্যাঁ আপার আর লোয়ার লেন্থ মানে 5 জুল থেকে 10 জুল আর। তো আমি যদি কন্ডাকশন ব্যান্ডে কয়টা ইলেকট্রন আছে এটা বের করতে চাই, বা কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের যে ঘনত্ব ওটা বের করতে চাই, তাহলে ওটা কি হবে বলতো, ওইটা হবে হচ্ছে জাস্ট এনসি দিয়ে দিতাম যে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের ঘনত্ব, ওইটা হবে হচ্ছে আমার ইসি। শুরু হচ্ছে ইসি থেকে, কন্ডাকশন ব্যান্ড শুরু হয় কই থেকে, ইসি তে। কন্ডাকশন ব্যান্ড শেষ হয় কই বলতো, হ্যাঁ ইনফিনিটিতে। এখানে হবে এফ অফ ই
এন অফ ই, আর এখানে হচ্ছে ডিবি। এটা আমার কি মিন করতেছে? এটা মিন করতেছে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে টোটাল কয়টা ইলেকট্রন, মানে ইলেকট্রনের ঘনত্ব কি টোটাল কয়টা না তো দা, মানে ইলেকট্রন ডেনসিটি ইন কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে এটা দিয়ে মিন করে। এখন হলো আমরা ইসে যাব, বইয়ে যাব, বইয়ে হচ্ছে কিছু এনসিপি আবার দেন। এনসিপি মানে ওই যার মতো একই। এনই, এনসি বলতে, এনসি বলতে বোঝাচ্ছে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের ঘনত্ব, কন্ডাকশন ওইটা ব্যান্ডে ইসি থেকে ই টু দি পাওয়ার ইনফিনিটি পর্যন্ত এইটুকু ব্যান্ড গ্যাপের মধ্যে। এখানে এনসিপি হ্যাঁ এই নিই তো। ওখানে কতগুলা হ্যাঁ মানে বুঝতেই পারছি। হুম। এই নিতে একটা ফাংশন, ই এর একটা ফাংশন, আর এফইও হচ্ছে ই এর একটা ফাংশন, আর এটা হলো আমার ইন্টিগ্রেশনের লিমিট ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, বাট এই ক্যালকুলেশন কখনো করতে হবে না, এই ইন্টিগ্রালের আলাদা একটা ভ্যালু আছে, জাস্ট একটা মানে দিয়ে রাখছি আর কি। এই ইন্টিগ্রেশন কখনো করতে হবে না। এখন হচ্ছে আমরা কিছু জিনিস দেখবো, যেমন হলো এখানে একটা গ্রাফ দেওয়া আছে যে এনি যেটা আমার এনি, এটা হচ্ছে প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার হাফ। তাহলে হচ্ছে ই যদি বাড়ে তাহলে এনই বাড়বে, মানে এনার্জি যত বাড়তেছে এনার্জি ব্যান্ডের কনসেন্ট্রেশন তত বাড়তেছে। আবার আবার আমরা হচ্ছে যে এই এফি ফাংশনটা থেকে জানি কি, যে ই যত বাড়ে, মানে ই, ই যদি ইএফ এর থেকে বড় হয়, মানে ই যদি বাড়ায় আমি, তাহলে এফি কোন দিকে যায়? জিরোর দিকে যায় না? ই যদি বাড়ায়, ই যদি বাড়ে তাহলে এফি হচ্ছে জিরোর দিকে যাবে। ফার্মি লেভেল থেকে বড় হলেই তো আমরা জানি জিরোর দিকে যাচ্ছে। তাহলে আমরা দেখতেছি এনি যত বাড়তে, মানে ই যত বাড়তেছে এনি হচ্ছে বাড়তেছে, বাট এফি কোন দিকে যাচ্ছে? জিরোর দিকে যাচ্ছে। তাহলে আমরা যদি হচ্ছে যে ইয়ে করি, এই দুইটার গুণফল নিই, যে এফি ইন্টু হচ্ছে যে আমার এনি, দুইটার হচ্ছে গুণফল নিব, দুইটার যদি গুণফল নেই তাহলে ই যত বড় হবে এই গুণফলটা কিসের দিকে যাবে বলতো? জিরোর দিকে যাবে আর কি। আর কনস্ট্যান্ট হবে। একটা সময় জিরোই হয়ে যাবে, কারণ এফি তো জিরো হয়ে যায়। সো যত ই যত বাড়বে আমার তত হচ্ছে এটা জিরোর দিকে যেতে যেতে একটা সময় যে জিরো হয়ে যাবে। সো এটা হচ্ছে একটা কনসেপ্ট, এন্ড এই কনসেপ্টটা দিয়ে এখানে হচ্ছে তিনটা গ্রাফ আছে। যেমন ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা হচ্ছে এন অফ ই, এখানে যে এক্স অ্যাক্সিসে কি আছে ওরা লিখে নেয়, এটা হচ্ছে এন ই, এটা হচ্ছে যে আমার এফ ই, আর এটা হচ্ছে যে দুইটার গুণফল এন ই এফ ই। সো দেখ এনিটা আমরা কি জানি যে ই এর সাথে সাথে বাড়ে। তাহলে আমরা যদি এই যে কন্ডাকশন ব্যান্ড থেকে শুরু করি তাহলে হচ্ছে আমার ই যত বাড়তেছে এই ই এর ভ্যালুটা হচ্ছে এন এর ভ্যালুটা হচ্ছে তত বাড়তেছে আর কি। আবার এফ এর ভ্যালু আমরা জানি ইএফ থেকে যত উপরের দিকে যাব তত হচ্ছে এফি কমতেছে, সো কমা শুরু করছে। এই ই এর ভ্যালু যত বাড়তেছে এটা হচ্ছে কমতে কমতে জিরোতে চলে গেছে। হ্যাঁ এটা নর্মাল গ্রাফ, ওই যে আগের ওই গ্রাফটাই। আর ই এরটা হচ্ছে ওই যে আমরা ধরে নিচ্ছি যে এন অফ ই হচ্ছে ই এর সাথে সাথে মানে প্রপোর্শনাল। এখন এই দুইটা গ্রাফ যদি গুণ করা হয় তাহলে দেখ এখানে হচ্ছে ই এর ভ্যালু আছে, এখানে হচ্ছে ই এর ভ্যালু আছে, তো একটু পোর্শন পর্যন্ত এটা হচ্ছে গুণ হবে, গুণ হয়ে হলে একটা ভ্যালু পাওয়া যাবে, যেতটুকু ভ্যালু পাওয়া যাবে। এর পরের পোর্শনে এটা জিরো হয়ে গেছে, তার মানে এর পরের পোর্শনে এটা হচ্ছে জিরো। বুঝতেছো? তো এটা কি, এটা হচ্ছে এনই ইন্টু এফি। আর এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলেই কিন্তু আমি হচ্ছে ইলেকট্রনের ঘনত্ব পাবো, ওই যে ফার্স্টে যে ইকুয়েশনটা ছিল ওই যে এনই এফি ইন্টু ডি। তাহলে দেখ যে এটার ইন্টিগ্রেশন করা মানে কি, যে এটুকের এরিয়া, এই গ্রাফটার যে এরিয়া, এই গ্রাফটার যে এরিয়া এটাই হচ্ছে আমার ইলেকট্রনের কনসেন্ট্রেশন দিবে আর কি, ইলেকট্রনের ঘনত্ব দিচ্ছে। তো এই তিনটা গ্রাফের মানে সিগনিফিকেন্স হচ্ছে এটাই, যে এনি গ্রাফ এটা, এটা হচ্ছে এফি এর গ্রাফ, এটা হচ্ছে দুইটার গুণফলের গ্রাফ, আর এই লাস্ট গ্রাফের যে এরিয়া মানে এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই হচ্ছে আমার কনসেন্ট্রেশন দিচ্ছে। এটাকে আমরা এন অফ আই দিয়ে লিখলাম। তো এটা হচ্ছে ইন্ট্রিনসিক এর ক্ষেত্রে। এক্সট্রিনসিক এর ক্ষেত্রে কি জানি, এক্সট্রিনসিক এর ক্ষেত্রে ফার্মি লেভেল উপরে উঠে যাচ্ছে। আর এই এনির যেটা গ্রাফ, এনির গ্রাফ চেঞ্জ হয় না, এনির গ্রাফ এনির মতোই থাকে, চেঞ্জ হবে কোনটা? এফির গ্রাফ। এফির গ্রাফ চেঞ্জ হয়ে এই ফার্মি লেভেলের উপরে মানে কন্ডাকশন ব্যান্ডের উপরে এই রিজনটা হচ্ছে বেড়ে গেছে। এই রিজনটা যদি বেড়ে যায় তাহলে এখানকার এই রিজনটাও হচ্ছে বেড়ে যাবে, মানে হলো আমার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন বেশি, এটাই আমরা এক্সপেক্ট করি যে এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন বেশি হবে। ঠিক সেম ভাবে যখন পি টাইপ ম্যাটেরিয়ালে হলো এই পাশে আসতে হবে আমার, এই ইএফটা নিচে নেমে গেছে, ইএফটা নিচে নেমে গেলে এখানে ভ্যালু বেশি, এখানে যদি ভ্যালু বেশি হয় তাহলে হচ্ছে এখানে আমার ওয়ান মাইনাস এফ এরিয়াটা বেশি, তাহলে এনি ইন্টু ওয়ান মাইনাস এফ বেশি, ওটা যদি বেশি হয় তাহলে আমি ভ্যালেন্স ব্যান্ড হোল বেশি পাবো। এই হচ্ছে যে আমার তিনটা গ্রাফ আর কি, এই দুটা গ্রাফকে একসাথে করতে মানে এই দুইটা গুণ করছে আর কি।
গুণ করলে নিচে কি একক গুলো কি থাকতেছে, এফ ইন্টু এফ। এন ইন্টু এফ। এতটুকু গেল। এরপরে হচ্ছে আমরা যেই ইন্টিগ্রালটা ছিল আমাদের কাছে হচ্ছে বের করার জন্য ছিল হচ্ছে একটা ইন্টিগ্রাল। এই যে ইন্টিগ্রালের ভ্যালু বের করে আমরা হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ডে কয়টা ইলেকট্রন আছে ওটা হচ্ছে বের করতে পারি। বাট আমরা হচ্ছে ইন্টিগ্রাল সলভ করব না, আমরা যে জিনিসটা করব ওটা হচ্ছে যে এইটাকে হলো একটা ইয়ে দিয়ে রিপ্লেস করব। কি বের করতে বললা? এই এনসি বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না মানে কি বলে এটাকে যেন? এটাকে বলা হচ্ছে ইয়ে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বা ইলেকট্রন কনসেন্ট্রেশন এট কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা, তো ইলেকট্রন কনসেন্ট্রেশন এর কন্ডাকশন ব্যান্ড বের করার জন্য এই ইন্টিগ্রাল হচ্ছে সলভ করা লাগবে। সো ইন্টিগ্রাল সলভ করে না, ইন্টিগ্রাল সলভ না করে একটা ভ্যালু নিয়ে আসছে, সেটা হচ্ছে এনসি। এনসি হচ্ছে ইফেক্টিভ কনসেন্ট্রেশন, এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ কনসেন্ট্রেশন। ইফেক্টিভ কনসেন্ট্রেশন ইনটু হচ্ছে যে এফ ইসি, ইফেক্টিভ কনসেন্ট্রেশন এট হচ্ছে ইসি। সো এই ইন্টিগ্রালের যে ভ্যালু ছিল, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সো ইয়ে এই যে ইন্টিগ্রালটা, এই ইন্টিগ্রাল তো সলভ করা যাবে না, মানে সলভ করতে পারি না আমরা, তো এই জন্য আমরা হচ্ছে এটার একটা ভ্যালু বের করে রাখছি, মানে এটা ইকুয়াল টু হচ্ছে যে এনসি ইন্টু এফ অফ ইসি। এনসি জিনিসটা কি? এনসি জিনিসটাকে বলা হচ্ছে এফেক্টিভ কনসেন্ট্রেশন এট হচ্ছে ইসি, মানে ইসি লেভেলে, মানে আমি যেই লেভেলে হচ্ছে কনসেন্ট্রেশন বের করতে চাই ওই লেভেলের এফেক্টিভ কনসেন্ট্রেশন এনসি, এটা হচ্ছে দেয়া থাকবে বা একটা কনস্ট্যান্ট টাইপের আমরা ধরে নিচ্ছি, ওটা হচ্ছে ইসি ইন্টু হচ্ছে এফ অফ ইসি, মানে ওই লেভেলে ওই যে ইলেকট্রন পাওয়ার যে প্রবাবিলিটি ওইটা হচ্ছে যে আমার এফ অফ ইসি। তাহলে আমরা যদি এখন এই ফর্মুলাটা ইউজ করি, এই ফর্মুলাটা ইউজ করে আমার হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ডে যে ইলেকট্রন কনসেন্ট্রেশন পাবো সেটা হচ্ছে এন হচ্ছে এনসি ইন্টু এফ অফ ইসি। তো এখন এফ অফ ইসি কত ওটা আমরা বের করতে পারি, যে এই ফর্মুলায় ইসির ভ্যালু বসাই দিব। এই ফর্মুলায় ইসির ভ্যালু বসানোর পরে ওরা যেটা করছে সেটা হচ্ছে যে ওরা ধরে নিছে হচ্ছে এই ভ্যালুটা ওয়ানের থেকে অনেক বেশি বড়, এই ই টু দি পাওয়ার ইসি মাইনাস হচ্ছে যে ইএফ ডিভাইডেড বাই হচ্ছে কেটি, এই ভ্যালুটাকে ওরা ওয়ানের থেকে অনেক বড় ধরে নিছে। ওয়ানের থেকে যদি অনেক বড় ধরে নেওয়া যায় তাহলে এই ওয়ানকে ইগনোর করা যায়, এই ওয়ানকে যদি ইগনোর করি তাহলে এটা হয়ে যায় ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস ইএফ ডিভাইডেড বাই কেটি। এটি হওয়ার পরে এখন জাস্ট হচ্ছে ওখানে ভ্যালুটা বসায় দিছে, বসানোর পর যেটা পাইছে এটাই হচ্ছে যে আমার কন্ডাকশন ব্যান্ডে, মানে হচ্ছে যে কন্ডাকশন ব্যান্ডে মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন, মানে ইলেকট্রনের কনসেন্ট্রেশন পার সেন্টিমিটার স্কোয়ার, মানে কন্ডাকশন ব্যান্ডে পার সেন্টিমিটার স্কোয়ার এতগুলা ইলেকট্রন থাকে। এটা হচ্ছে জাস্ট একটা ফর্মুলার মতো, তো মনে রাখতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ফার্স্টে এনসি, এনসি হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর ই টু দি পাওয়ার মাইনাস ইসি মাইনাস হচ্ছে যে ইএফ ডিভাইডেড বাই হচ্ছে কেটি। এখানে ইসি কি? ইসি হচ্ছে ওই যে কন্ডাকশন ব্যান্ডের তোমার লোয়েস্ট এনার্জি, যেটা কন্ডাকশন ব্যান্ড যে এনার্জি থেকে শুরু হয়, লোয়েস্ট এনার্জি অফ কন্ডাকশন ব্যান্ড। আর ইএফ কি? ইএফ হচ্ছে ফার্মি লেভেল, ফার্মি লেভেলও হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইপের। তো ফার্মি লেভেলও হচ্ছে একটা কনস্ট্যান্ট টাইপের, এন্ড ফার্মি লেভেলও হচ্ছে আমার মানে দেয়া থাকবে, তোমার ফার্মি লেভেল দেয়া থাকবে, ইসি দেয়া থাকবে, এনসি দেয়া থাকবে, টি দেয়া থাকবে, আমি হচ্ছে এনও বের করবো আর কি। তো এই হচ্ছে কাহিনী। এরপরে হলো এনওর আরো কিছু ফর্মুলা লিখছে। ও সেম ভাবে হচ্ছে যে আমরা ইয়ে লিখতে পারি, এনও কি ছিল? ইলেকট্রনের জন্য। তো সেম ভাবে হোলের জন্য একটা ইকুয়েশন লেখা যায়। হোলের জন্য ইকুয়েশন হচ্ছে এটা, জাস্ট কি চেঞ্জ হয়েছে, আমার ই টু দি পাওয়ার এর আগে কি ছিল? ই টু দি পাওয়ার ছিল হচ্ছে যে মাইনাস ইসি মাইনাস হচ্ছে ইএফ, এখানে ইসি বড় ইএফ হচ্ছে ছোট, আর হোলের বেলায় কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস ইভি মাইনাস হচ্ছে যে ইএফ, ও সরি ইএফ মাইনাস ইভি, ইএফ মাইনাস ইভি, মানে হোলের বেলায় যা জিনিসটা উল্টা হয়ে যাবে। আর হোলে আমরা হচ্ছে কি, হোল কোথায় থাকে? কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ডে হোল থাকে, সো ভ্যালেন্স ব্যান্ডে হোল থাকে, এই জন্য হচ্ছে এখানে ইভি হয়ে গেছে আর কি, ইসের জায়গায় আর কি, ইএফ ইসির জায়গায় ইভি হয়ে গেছে। এটা হচ্ছে হোলের ফর্মুলা, এটাও হচ্ছে দেখে নিও, মানে ক্যালকুলেশন জাস্ট। আর এরপরে হচ্ছে যে তোমার ইয়ে করছে, আর ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের জন্য, ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের জন্য ইএফ কোথায় হয় বলতো? ইএফ হয় হচ্ছে যে ইসি আর ইভির একদম মাঝখানে ইন্ট্রিনসিক ম্যাটেরিয়ালের জন্য। হয়। হ্যাঁ, ইন্ট্রিনসিক এর জন্য হচ্ছে
আমার ইএফ যেটা, ইএফ হচ্ছে ইসি আর ইভি এর মাঝামাঝি, তো এটাকে আমরা ইআই দিয়ে লিখি। ইআইটা কি? ইআইটা হচ্ছে যে ইএফ আর ইসি এর মাঝামাঝি একটা ভ্যালু। ই ইন্টু হ্যাঁ, ই ইন্ট্রিনসিক বলে যেটা, যেটা হচ্ছে যে আমার ইএফ, সরি, ইসি আর ইভি এর মাঝখানের একটা ভ্যালু। এটা হচ্ছে কনস্ট্যান্ট আর কি। ইসি ইভি এর মাঝামাঝি হচ্ছে একটা ভ্যালু হলো ইআই বা ই ইন্ট্রিনসিক। সো আমরা যদি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের জন্য এই পিও আর এনও বের করতে চাই, তখন আমার জাস্ট কি করতে হবে? ইএফ কে ইআই দ্বারা রিপ্লেস করতে হবে। একবার পি টাইপ এক্সচেঞ্জ যার ক্ষেত্রে যার ভ্যালুটা কি চেঞ্জ হতে থাকে হ্যাঁ, ইএফ এর ভ্যালুটা খালি চেঞ্জ হতে থাকে, মানে এই ফর্মুলায় তোর খালি চেঞ্জ হবে কিসের ভ্যালু? ইএফ এর ভ্যালু। ইন্ট্রিনসিক এর জন্য একরকম, এক্সট্রিনসিক এর জন্য আরেক রকম ইএফ এর। ইন্ট্রিনসিক তো অলওয়েজ কম। হ্যাঁ, ইন্ট্রিনসিক এর জন্য অলওয়েজ কনস্ট্যান্ট ইআই ভ্যালু। তো ইন্ট্রিনসিক এর এই ভ্যালুটাকে যেহেতু অলওয়েজ কনস্ট্যান্ট, সো আলাদা একটা নাম দিয়ে লেখে যে এনআই ইকুয়াল টু হচ্ছে এনসি মাইনাস ইসি মাইনাস ইআই বাই কেটি, আর পিআই হচ্ছে এটা। সো এনআই হচ্ছে একটা কনস্ট্যান্ট, কারণ হচ্ছে এখানে ইআইও কনস্ট্যান্ট, ইসিও কনস্ট্যান্ট, তো এনআই হচ্ছে একটা কনস্ট্যান্ট হয়ে গেছে। সো এরপরে এই যে এনআই এর ফর্মুলা, এটা দিয়ে হচ্ছে আমরা এনও কে আবার লিখতে পারি, যে এক্সট্রিনসিক এর জন্য যে এনও একটু হচ্ছে, তুমি যদি এই যে এখানে পিওরটা দেখো, এখানে পিও পাইছো হচ্ছে, কি হলো? এখানে পিও পাইছে হচ্ছে এটা, আর এখানে পিআই পাইছে হচ্ছে এটা। আমি যদি ভাগ করি পিও বাই পিআই, তাহলে দুই লাইন ক্যালকুলেশন করার পরে যে জিনিস আসবে ওটা হচ্ছে যে এইটা। এখানে কি হচ্ছে দেখো, এখানে এনও ইকুয়াল টু এনআই ই মাইনাস ইএফ মাইনাস ইআই ডিভাইডেড বাই হচ্ছে কেটি, আর পিও হচ্ছে এনআই ইন্টু ইআই মাইনাস হচ্ছে ইআই তো একটা কনস্ট্যান্ট, তাহলে এই ইকুয়েশনে কি চেঞ্জ হবে? আমার ইএফটা চেঞ্জ হবে। এক এক ধরনের সেমিকন্ডাক্টরের জন্য, এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টরের জন্য ইএফ এর ভ্যালু এক এক রকমের আছে। আর ইআই তো হচ্ছে কনস্ট্যান্ট, আর এনআই পিআই এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তো এখান থেকে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করতে পারবো, পার সেন্টিমিটার কিউবে কয়টা করে ইলেকট্রন, কয়টা করে হোল আছে। সো এটা গেল হচ্ছে কনসেন্ট্রেশন বের করা। এটাও সহজ টপিক। এরপরে আসে হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ক্যারিয়ার কনসেন্ট্রেশনস। তো এখানে হচ্ছে একটু একটা জিনিস আছে খালি, তো ক্যারিয়ার কনসেন্ট্রেশনের যে ফর্মুলা পাইছিলাম, এই যে দুইটা ফর্মুলা, এই ফর্মুলা কিন্তু টেম্পারেচারের ডিপেন্ডেন্স আছে, যেখানে একটা টি আছে, মানে টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, বা টেম্পারেচারের উপরে এত ইজিলি ডিপেন্ডেন্ট না, একটু কমপ্লেক্স ওয়েতে ডিপেন্ডেন্ট। সো ওখানে হচ্ছে এই বড় ফর্মুলাটা আছে, এটা হচ্ছে যে টি এর একটা ফাংশন হিসেবে দেখাইছে। তো যেটা হয় আর কি, যে মানে এখানে হলো যে ই টু দি পাওয়ার নিচে 2 কেটি আছে, তো টেম্পারেচারের সাথে হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিপেন্ডেন্ট আর কি। আমার ক্যারিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে টেম্পারেচারের সাথে এক্সপোনেনশিয়ালি ডিপেন্ডেন্ট। এখন ইন্টেন্সিকের ক্ষেত্রে সিম্পল কেস, কোনো ডোপিং টোপিং নাই। আমি যদি টেম্পারেচার বাড়াই তাহলে আমার কনসেন্ট্রেশন কি হবে? বাড়বে, এটাই তো হওয়া উচিত। টেম্পারেচার যদি বাড়াই, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন বাড়বে। তো এটা হচ্ছে একটা লিনিয়ার কার্ভ। কিরকম লিনিয়ার কার্ভ? এই যে এখানে দেখা যাচ্ছে লিনিয়ার কার্ভ। এই যে দেখো, এটা হচ্ছে এই স্কেলটা কি 1000/t, আর এই স্কেলটা হচ্ছে এনআই। তাহলে এই স্কেলে যদি আমি সামনে যাই, তাহলে টেম্পারেচার বাড়বে না কমবে? কমবে। কমবে। তাহলে এই যে টেম্পারেচার কম, কনসেন্ট্রেশন কম, টেম্পারেচার বেশি, কনসেন্ট্রেশন বেশি 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 বেশি, সিম্পল। এখন হচ্ছে কাহিনী হলো এক্সট্রিনসিক এর ক্ষেত্রে। এক্সট্রিনসিকে আমরা কি করি? ডোপিং করি। ডোপিং করা মানে কি? এই হলো আমার, এটা হচ্ছে আমার একটা কন্ডাকশন ব্যান্ড। এখানে হচ্ছে আমার ডোনর লেভেল থাকে, হ্যাঁ, ব্যান্ড ইন্ডিউস হয়, এটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড। এটা হলো যে আমার কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে আমার নতুন একটা ডোনর ব্যান্ড। এখন দেখো, এটা হচ্ছে যে আমার এই গ্রাফটা হলো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরের, মানে ওই কন্ডাক্টরের জন্য এনআই ভার্সেস টি এর গ্রাফ। এই পয়েন্টটাই কি টি অনেক ছোট, মানে টি অনেক কি, মানে এই পয়েন্টটাই টেম্পারেচারের ভ্যালু অনেক কম না? টেম্পারেচারের ভ্যালু অনেক কম, আমার হচ্ছে কনসেন্ট্রেশন অনেক কম। টেম্পারেচার আমি যত বাড়াচ্ছি তখন কি হবে? এই ডোনর লেভেল থেকে অ্যাটম উপরে উঠে যাবে না? ডোনর লেভেল থেকে হচ্ছে অ্যাটম উপরে উঠে যাচ্ছে কন্ডাকশন ব্যান্ডে, তাহলে কন্ডাকশন ব্যান্ডে আমার কি হচ্ছে? ইলেকট্রনের কনসেন্ট্রেশন বাড়তেছে আস্তে আস্তে। টেম্পারেচার যত বাড়তেছে, ইলেকট্রনের কনসেন্ট্রেশন বাড়তেছে, বাড়তে বাড়তে এই জায়গায় আসলো। এই জায়গায় আসার পরে কি হয়? এই জায়গায় আসার পরে ডোনরের তো নির্দিষ্ট, এখানে ডোনরের ইলেকট্রন নির্দিষ্ট না, সবগুলা ডোনর তার ইলেকট্রন হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে দিয়ে দিচ্ছে, স্যাচুরেটেড। এখন যদি আমি টেম্পারেচার বাড়াই, তাহলে কার ইলেকট্রন ওই পাশে যাবে? যাবে না তো। তাহলে আমার কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট হয়ে যাবে না এই পুরো পোর্শনটুকুতে? এই পোর্শনটুকুতে আমার হচ্ছে কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট। তো এটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন রিজিয়ন। আয়োনাইজেশন রিজন মানে কি? আমার ডোনর পুরোটা আয়োনাইজড হয়ে গেছে, আর হচ্ছে সে ইলেকট্রন দিতে পারবে না। সো ডোনর আয়োনাইজড হওয়ার পরে এই পর্যায়ে যে কি হয়? এই পর্যায়ে যে হচ্ছে যে আমার ভ্যালেন্স ব্যান্ডেও তো কিছু ইলেকট্রন ছিল, ওরাও তো উপরে যে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে উঠতে পারে, বাট এটার জন্য আমার অনেক বেশি টেম্পারেচার লাগে। দেখো এই জায়গায় এসে আমার টেম্পারেচার অনেক বেড়ে গেছে।
যেহেতু টেম্পারেচার এখন অনেক বেশি, এখন হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে লাফ দিতে পারবে। সো যদি লাফ দিতে পারে তখন আবার হচ্ছে আমার কনসেন্ট্রেশন এদিক দিয়ে বাড়া শুরু করবে। এই হচ্ছে এক্সট্রিনসিকের জন্য গ্রাফটা হলো এরকম, এই কারণে। আর ইন্ট্রিনসিকের জন্য ওই যে যেটা বললাম জাস্ট হচ্ছে একটা লিনিয়ার লাইন, এই যে ইন্ট্রিনসিকের জন্য একটা লিনিয়ার লাইন, ইন্ট্রিনসিকেরটা সিম্পল। এটা গেল, এটা বোঝার জিনিস ছিল। এরপর হচ্ছে কম্পেনসেশন, এগুলি বুঝবা। এরপর হচ্ছে কন্ডাক্টিভিটি আর মোবিলিটি, এগুলা হচ্ছে যে নর্মাল জাস্ট ম্যাথমেটিক্যাল জিনিস। যে তোমার হচ্ছে যে তুমি যদি মানে ইয়ে করো, যে একটা ইলেকট্রিক ফিল্ড দাও তাহলে হচ্ছে ইলেকট্রন মুভ করবে। সো ওখান থেকে এই যে ফোর্সের ইকুয়েশন থেকে মোমেন্টামের ইকুয়েশন, তো ইলেকট্রিক ফিল্ডের জন্য যে মোমেন্টাম চেঞ্জ হবে, আর তোমার এখানে কলিউশন হয় দুইটা ইলেকট্রন আর ল্যাটিসের মধ্যে কলিউশন হয়, কলিউশনের জন্য তোমার মোমেন্টামের চেঞ্জ হয়। সো এই মোমেন্টাম চেঞ্জ ডিউ টু কলিউশন হচ্ছে যে এটা। তো এই দুইটার এফেক্ট হচ্ছে সেম হয়, এই দুইটা এফেক্ট সেম থেকে ওখান থেকে হলো যে ইলেকট্রনের এভারেজ মোমেন্টাম, এভারেজ ভেলোসিটি, ইলেকট্রনের ভেলোসিটি যদি তুমি বের করতে পারো, ভেলোসিটি থেকে অনেক হাবিজাবি আরো অনেক টার্ম বের করতে পারবা। এই যে মানে যে এক্স, এটাকে কি বলে, কারেন্ট ডেনসিটি বের করতে পারবা। এরপরে হচ্ছে যে মোবিলিটি বের করতে পারবা। মোবিলিটি কি? মোবিলিটি হচ্ছে এই টার্মটা, হ্যাঁ, কারেন্ট ডেনসিটি হলো জে এক্স ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টু ইএক্স। তো এখানে ল্যামডাকে একটু মডিফাই করে মোবিলিটি একটা টার্ম দেয়া হয়, মোবিলিটি টার্মটাকে মিউ এন দিয়ে প্রকাশ করে। মিউ এন হচ্ছে কিউ টি ডিভাইডেড বাই এম এ। সো এখানে তুমি যদি পুরো ডেরিভেশনটা দেখো তাহলে বুঝতে পারবা যে মোবিলিটি টার্মটা কি মিন করে। মোবিলিটি টার্মটা অ্যাকচুয়ালি যেটা মিন করে ওটা হচ্ছে যে মানে ইলেকট্রন কত ইজিলি ল্যাটিসের মধ্যে মুভ করতে পারে, এটা হচ্ছে আমরা মোবিলিটি দিয়ে প্রকাশ করি। তো মোবিলিটির ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এখানে দেয়া আছে, ডেরিভেশন খুবই সিম্পল, জাস্ট নর্মাল ম্যাথমেটিক্স, দেখলেই বুঝবা। এখানে হচ্ছে জাস্ট ম্যাথমেটিক্স আছে। সো এটা হচ্ছে যে মোবিলিটির সিগনিফিকেন্স কি, ইলেকট্রন কত ইজিলি মুভ করতে পারে। এখন আমাদের বুঝতে হবে কোন জিনিস, ওটা হচ্ছে যে এখানে মোবিলিটির আরেকটা ইকুয়েশন আছে, যে মোবিলিটি ইকুয়াল টু হচ্ছে ভিএক্স ডিভাইডেড বাই ইএক্স। ভিএক্স হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি, ভেলোসিটি যদি বাড়ে তাহলে মোবিলিটি বাড়বে, সিম্পল, গতি বাড়লে বাড়বে। ভেলোসিটি যদি কমে মোবিলিটি হচ্ছে কমবে। তো এই হচ্ছে মোবিলিটির হিসাব। এখন হচ্ছে আমাদের যে জিনিস বোঝা লাগবে ওটা হলো এই পাশেরটা, এই যে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এফেক্টস অফ টেম্পারেচার এন্ড ডোপিং অন মোবিলিটি। তো এটা হলো এখানে দেখেন, আমরা এখন কি জানতে চাই, মোবিলিটি। মোবিলিটি হচ্ছে মিউ দিয়ে প্রকাশ করে, মোবিলিটির উপরে হচ্ছে টেম্পারেচারের প্রভাব, মোবিলিটির উপরে টেম্পারেচারের এফেক্ট জানতে চাই। তো মোবিলিটি জিনিসটা কি, যে ইলেকট্রনের মুভমেন্ট, মানে একটা ল্যাটিসের ভিতর দিয়ে ইলেকট্রন কত ইজিলি মুভ করতে পারে, এটা হচ্ছে মোবিলিটি। তাহলে মোবিলিটিকে এফেক্ট করতে পারে এরকম জিনিস হচ্ছে যে আমার দুইটা, একটা হচ্ছে যে ল্যাটিস স্ক্যাটারিং, আরেকটা হচ্ছে যে আমার ইম্পিউরিটি স্ক্যাটারিং। এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিস হচ্ছে আমার মোবিলিটিকে এফেক্ট করতে পারে। এখন ল্যাটিস স্ক্যাটারিং জিনিসটা কি, ল্যাটিস স্ক্যাটারিং হচ্ছে যে যখন ইলেকট্রন একটা ইসের মধ্যে দিয়ে মানে একটা ল্যাটিসের মধ্যে দিয়ে মুভ করতেছে, তখন ল্যাটিস গুলার সাথে বাড়ি খাবে। বাড়ি খাইলে কি হবে, এটা হচ্ছে যে ল্যাটিস গুলো তো ভাইব্রেট করতে থাকে, আমার অ্যাটমের মধ্যে ল্যাটিস গুলো, সলিডের মধ্যে ল্যাটিস গুলো ভাইব্রেট করতে থাকে। তো ল্যাটিস যদি ভাইব্রেট করে তাহলে আমার ইলেকট্রন গুলো ল্যাটিসের সাথে বাড়ি খাবে, বাড়ি খাইলে হচ্ছে মোবিলিটি কমে যাবে। সো ল্যাটিস স্ক্যাটারিং হচ্ছে ভাইব্রেশনের কারণে হয়। সো ল্যাটিস স্ক্যাটারিং হয় হচ্ছে ডিউ টু ভাইব্রেশন। এটা যদি ভাইব্রেশনের জন্য হয় তাহলে বলো তো, টেম্পারেচার যদি আমি বাড়াই, মানে টেম্পারেচার যদি ইনক্রিজ করি তাহলে ভাইব্রেশন বাড়বে, ভাইব্রেশন যদি বাড়ে তাহলে ল্যাটিস স্ক্যাটারিং কি হবে, বাড়বে। তাহলে ল্যাটিস স্ক্যাটারিং হচ্ছে আমার বাড়বে, আর ল্যাটিস স্ক্যাটারিং যদি বাড়ে তাহলে মোবিলিটি কি হবে, কমবে। সো এটা হচ্ছে আমাদের একটা রেজাল্ট পাইলাম, যে টেম্পারেচার যদি বাড়ে, মানে আমরা কি চাই, নিউ এর সাথে টেম্পারেচারের রিলেশনশিপ দেখতে চাই, তাহলে টেম্পারেচার বাড়লে কি হচ্ছে, আমার ল্যাটিস স্ক্যাটারিং বাড়তেছে, ল্যাটিস স্ক্যাটারিং বাড়লে কি হবে, মোবিলিটি কমবে। এরপরে আসি হচ্ছে ইম্পিউরিটি স্ক্যাটারিং। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যে মোবিলিটিকে, হ্যাঁ নিউ, ইম্পিউরিটি স্ক্যাটারিং জিনিসটা কি, ইম্পিউরিটি স্ক্যাটারিং হচ্ছে যে ক্রিস্টাল ডিফেক্টের কারণে, মানে ক্রিস্টালের মধ্যে অনেকগুলো ডিফেক্ট থাকে, অনেক সময় ডিফেক্ট থাকে। সো ক্রিস্টাল ডিফেক্ট এন্ড হচ্ছে আয়োনাইজেশন, ক্রিস্টাল ডিফেক্টস এন্ড হচ্ছে যে আয়োনাইজড ইম্পিউরিটি বা আয়োনাইজেশন, আয়োনাইজড ইম্পিউরিটিস। যেমন হচ্ছে আমি যদি ডোনর মানে যুক্ত করি, একটা হচ্ছে যে এক্সট্রিনসিভ
এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর যদি ডোনর যোগ করি তাহলে ডোনর গুলা হচ্ছে আয়োনাইজড হয়ে যায়। তো ডোনর যদি আয়োনাইজড হয় তাহলে হচ্ছে যে আমার এগুলাকে বলা হচ্ছে আয়োনাইজড ইমপিউরিটিস। তো চিন্তা করো যে একটা ইলেকট্রন, মানে এটা হচ্ছে একটু বোঝার জিনিস, একটা ইলেকট্রন এদিক দিয়ে যাচ্ছে, হুম, এখানে হলো একটা আয়ন বসে আছে, পজিটিভ আয়ন ধরো। এখন এই ইলেকট্রনটা যদি এদিক দিয়ে যায় তাহলে এখানে একটা পজিটিভ আয়ন আছে, তাহলে এই ইলেকট্রনটা কি মানে অ্যাট্রাক্টেড হবে না এইদিকে? মানে কি হবে তাহলে? অ্যাট্রাক্টেড তো হবে। সো অ্যাট্রাক্টেড হলে ওর পাথ হচ্ছে যে চেঞ্জ হয়ে যাবে। এখন চিন্তা করি ইলেকট্রনের ভেলোসিটি অনেক বেশি। ইলেকট্রনের ভেলোসিটি যদি বেশি হয় তাহলে কি, তাহলে তো এটার এফেক্টটা অত একটা পড়বে না, মানে মোমেন্টাম খুব একটা চেঞ্জ হবে না, ও হচ্ছে সোজা পথেই চলে যাবে। বাট ভেলোসিটি যদি কম হয় তখনই তো হচ্ছে যে খুব বেশি ডিফ্লেক্টেড হওয়ার একটা সুযোগ আছে। তাহলে আমার এই আয়নের জন্য, এখানে ধরো একটা পজিটিভ আয়ন বসে আছে, এই আয়নের জন্য ডিফ্লেকশন আমার হচ্ছে মানে মোবিলিটিতে হ্যাম্পার করবে বেশি যদি হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি বেশি হয়, মানে ভেলোসিটি কম হয় আর ভেলোসিটি যদি বেশি হয় তাহলে মোবিলিটি ততটা এফেক্ট করতেছে না। ভেলোসিটি যদি কম, যত কম হচ্ছে মোবিলিটিকে তত বেশি এফেক্ট করতেছে। এখন ইলেকট্রনের ভেলোসিটি আবার কিসের সাথে রিলেটেড? টেম্পারেচারের সাথে। হুম। তাহলে টেম্পারেচার বেশি মানে ওর ভেলোসিটি বেশি। ভেলোসিটি বেশি যদি হয় তাহলে আমার এই এটার এফেক্ট হচ্ছে কম, আর ভেলোসিটি যদি কম হয় তাহলে এফেক্ট হচ্ছে বেশি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আমি যদি টেম্পারেচার কমাই তাহলে ইলেকট্রনের ভেলোসিটি কি হবে? কমে যাবে। ইলেকট্রনের ভেলোসিটি কমে গেলে এটার এফেক্ট কি হবে? বাড়বে। এটার এফেক্টকে কি বলে? এটার এফেক্টকে নাম দিলাম হচ্ছে আইএস, বা হ্যাঁ আইএস, ইমপিউরিটি স্ক্যাটারিং। ইমপিউরিটি স্ক্যাটারিং বাড়বে। ইমপিউরিটি স্ক্যাটারিং যদি বাড়ে তাহলে আমার কি হবে? মিউ কমবে। মিউ হচ্ছে কমবে। তাহলে এটা হলো আমাদের আরেকটা রেজাল্ট। ইমপিউরিটি এখানে বলতে যাচ্ছে। ইমপিউরিটি বলতে ওই যে মানে ধর একটা সেমিকন্ডাক্টরের মধ্যে ইমপিউরিটি যোগ করা মানে কি? ডোপিং যোগ করা। পি টাইপ ম্যাটেরিয়াল যোগ করছি, পি টাইপ ম্যাটেরিয়াল যোগ করলে ও ইলেকট্রন ছেড়ে দেয়, ও একটা আয়ন হয়ে যাচ্ছে। তো এই যে এই আয়নটা তো ওইখান থেকে আসতেছে, ইমপিউরিটি থেকে আসতেছে আয়নটা। তাহলে আমাদের কি হলো? টি কমালাম, টি কমাইলে হচ্ছে যে ইমপিউরিটি স্ক্যাটারিং বেড়ে যাচ্ছে, আর ইমপিউরিটি স্ক্যাটারিং যদি বেড়ে যায় তাহলে হচ্ছে আমার মোবিলিটি কমে যাবে। তাহলে এখন হচ্ছে আমরা এই গ্রাফটাকে ঠিক মতো বুঝতে পারবো। এই যে এই গ্রাফটা দেখো, এই গ্রাফে কি বলতেছে? এই গ্রাফের এক্স অ্যাক্সিসে হচ্ছে টি, মানে এই যত আমি এক্স অ্যাক্সিসের দিকে যাব তত হচ্ছে টি বাড়বে, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে মোবিলিটি মিউ। তো এখন দেখি আমরা এখান থেকে শুরু করি। আমরা ফার্স্টে এটাকে দুই ভাগে ভাগ করি। একটু পোর্শনের কথা চিন্তা করি। একটু পোর্শনে কি আমার টেম্পারেচার বেশি। টেম্পারেচার যদি বেশি হয় তাহলে এই যে এখানে দেখো টেম্পারেচার হচ্ছে বড়, টেম্পারেচার যত আমি বাড়াবো তত হচ্ছে আমার ল্যাটিস স্ক্যাটারিং বাড়বে। ল্যাটিস স্ক্যাটারিং বাড়লে মোবিলিটি কি হবে? কমে। তাহলে এখন দেখো রিলেট করতে পারতেছো, টেম্পারেচার বাড়তেছে, একটা ইনভার্স একটা বলি। হ্যাঁ, মানে টেম্পারেচার বাড়তেছে, ল্যাটিস স্ক্যাটারিং বাড়তেছে, আর আমার হচ্ছে মোবিলিটি কমে যাচ্ছে। আবার ঠিক সেম ভাবে আমি যদি এই পোর্শনটার কথা চিন্তা করি, বাম পাশের পোর্শনটা, বাম পাশের পোর্শনটাই হচ্ছে আমার ইমপিউরিটি স্ক্যাটারিং হচ্ছে ডোমিনেট করতেছে। তো ইমপিউরিটি স্ক্যাটারিং এর জিনিসটা কি? টেম্পারেচার যদি কমে ইমপিউরিটি স্ক্যাটারিং কি হবে? বাড়বে। মোবিলিটি কি হবে? কমবে। তাহলে দেখো এখানে হচ্ছে আমার টেম্পারেচার হচ্ছে কমতেছে, ইমপিউরিটি স্ক্যাটারিং বাড়তেছে, মোবিলিটি হচ্ছে কমে যাবে। এই হচ্ছে যে এই গ্রাফটা। এখন ও আচ্ছা, ফোন নিচে, একটা মিনিট। আচ্ছা, তো উফ, এই তো এটা গেল, এটা একটা জিনিস ছিল। হ্যাঁ, আর কিছু নাই তেমন। আর হচ্ছে যে যে হাই ফিল্ড এফেক্ট আর হল এফেক্ট, হল এফেক্ট থেকে ম্যাটটাত আসে, এগুলা হচ্ছে এইচএসসি এর জিনিসপত্র। এই যেখানে ফর্মুলা আছে একটা, এই সেম ফর্মুলা হচ্ছে এইচএসসি তে শিখে আসছো, মনে আছে? হুম। হল প্রভাবের, হল এফেক্টের ফর্মুলা, মনে নেই। এই সেম জিনিস হচ্ছে সাথে এইচএসসি। একবার রিভিউ করে দাও না, হ্যাঁ, ভুলে গেছি সব। একবার রিভিউ করে দাও না, ভুলে গেছি সব। ও হল এফেক্ট, হল এফেক্ট হচ্ছে কি রিভিউ দিব? ধরো হলো তোমার ইয়ে, এই হচ্ছে যে একটা ধরো বার, এখন এই বারের ভিতরে তোমার হচ্ছে কারেন্ট যাচ্ছে হলো এখান থেকে এই পাশে,
এখান থেকে এই পাশে হচ্ছে কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। এখন তুমি আবার এখানে কি করছো, একটা হচ্ছে ইয়ে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করছো। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে যে তোমার এই বরাবর হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। সো কারেন্ট যদি এই বরাবর থাকে আর ম্যাগনেটিক ফিল্ড যদি উপরের দিকে থাকে, তাহলে হচ্ছে বলতো মানে এখানে যদি আমার পজিটিভ চার্জ কোন দিকে যাচ্ছে, এদিকে হচ্ছে ইলেকট্রন কোন দিকে যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে হচ্ছে এইদিকে, ইলেকট্রন হচ্ছে এই পাশে যাচ্ছে। তো ইলেকট্রন যদি এই পাশে যায় আর উপরে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, তাহলে ইলেকট্রনের ভেলোসিটি আছে আর একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে আমরা জানি যে এফ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। তার মানে এই পাশের যে ইলেকট্রনটা এদিকে আসতেছিল ওটা হচ্ছে একটা ফোর্স ফিল করবে। তো ফোর্সটা কোন দিকে ফিল করে, ফোর্সটা ফিল করে হচ্ছে যে তোমার বাম এই দিকে না? ডান দিকে। তুমি হচ্ছে যদি ওই যে স্ক্রু নিয়ম মানে ওই যে আই এ ক্রস বি করলে তো আম, বাম দিকে আসে না? বাম দিকে আসে, বাট এটা হচ্ছে একটা ইলেকট্রন, সো মাইনাস আছে একটা, আর যাবে হচ্ছে ডান দিকে। তো এই হচ্ছে যে ডান দিকে যাবে, তো ইলেকট্রন যদি ডান দিকে যায় তাহলে কি হবে, তোমার হচ্ছে যে এখানে হলো অনেকগুলা ইলেকট্রনের কনসেন্ট্রেশন ক্রিয়েট হবে, যে যত ইলেকট্রন যাচ্ছে এদিকে ইলেকট্রনের কনসেন্ট্রেশন ক্রিয়েট হবে, তো এখানে ইলেকট্রন বেড়ে যাবে। ইলেকট্রন বেড়ে গেলে এইদিকে হচ্ছে আবার একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে তোমার এই এক্স অ্যাক্সিস মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, মানে এই বরাবর হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। সো এই ইলেকট্রিক ফিল্ডটা কতক্ষণ পর্যন্ত ক্রিয়েট হবে, যতক্ষণ পর্যন্ত তোমার এই ফোর্সকে ব্যালেন্স না করতেছে। তার মানে আমার কিউ ইন্টু ভি ক্রস বি, এই ফোর্সটা ব্যালেন্স হবে কি দিয়ে, এই ইলেকট্রিক ফিল্ড দ্বারা। এই ইলেকট্রিক ফিল্ডটা কি আমার কিউ ইন্টু ই ইন্টু এক্স। সো এইখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করে তোমার হলো যে এই যে এখানে ক্যালকুলেশন আছে, এই দুইটাকে ব্যালেন্স করছে, ইউআই ইজ ইকুয়াল টু ভিএক্স ভিজেড, এই ব্যালেন্স করে হচ্ছে তোমার এই ইয়েটা পাওয়া যায় আর কি, এই ফলাফলটা পাওয়া যায়। জাস্ট হচ্ছে যে তোমার এই ইকুয়েশনটা লিখবা, এই ইকুয়েশন থেকে কিছু ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে হচ্ছে এই মানে হলো এই ইকুয়েশনটা পাবা। আর যদি হচ্ছে মানে এখানে কনফিউজিং লাগে তাহলে হচ্ছে এর মানে ইয়েটা দেখতে পারো, তোমার হচ্ছে যে ফিজিক্স বই, ইন্টারমিডিয়েটের ফিজিক্স বই, ওখানে হচ্ছে আরেকটু সহজ করে লেখা আছে, মানে আলটিমেটলি সেম ফর্মুলাই আসে আর কি। এখানে ওরা একটু কঠিন করে লিখছে জিনিসপত্র, মানে ফর্মুলায় চেঞ্জ নাই কিন্তু, মানে ডেরাইভেশনও সেম, আর লাস্টে যে এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা এক্স্যাক্টলি সেম আর কি, এটাকে কোনো চেঞ্জ নাই। তো ওখান থেকেও দেখে নিতে পারো যদি হচ্ছে কঠিন লাগে এটা। আর হলো যে তোমার এই হল এফেক্ট ইউজ করা হয় কি জন্য, হল এফেক্ট ইউজ করা হয় হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করার জন্য। তুমি দেখো এই যে এই পাশে যে আলটিমেটলি ইকুয়েশনটা পাইছো, তুমি হচ্ছে ইকুয়েশনটা মনে রাখতে হবে তোমার, এখান থেকে ম্যাথ আসে। এই ইকুয়েশনে তুমি আই কারেন্ট বের করতে পারবা, ম্যাগনেটিক ফিল্ড তুমি নিজে দিচ্ছ, এটার ভ্যালু জানো, কিউ তো চার্জ কিউ জানো, টি হচ্ছে যে তোমার ওইটার লেন্থ আর কি, ওই যে যেই বারটা নিছিল ওই বারের উইথ, উইথ হচ্ছে টি, টি জানো, ভিএবি হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ তুমি মাপতে পারবে একটা ভোল্ট মিটার দিয়ে। তো তোমার এই সবগুলা কোয়ান্টিটি হচ্ছে মেজার করতে পারবা তুমি, এই রাইট হ্যান্ড সাইডের সবগুলা কোয়ান্টিটি হচ্ছে মেজার করতে পারো। তো সবগুলা কোয়ান্টিটি যদি তুমি মেজার করে ফেলো, তাহলে এই সাইড থেকে তুমি পিও বের করতে পারবা। পিও কি ছিল তোমার, ক্যারিয়ার কনসেন্ট্রেশন, মনে আছে? ওই যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে পিও। তো পিও যদি তুমি বের করতে পারো তাহলে হচ্ছে বলতে পারবা যে মানে মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন কত আর কি ওইটা। তো এটা ইউজ হয়ে হচ্ছে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করার জন্য। সেখান থেকে মোবিলিটিও বের করা যায়, যে রেজিস্ট্যান্স যদি তুমি বের করো তাহলে রেজিস্ট্যান্স থেকে হচ্ছে ইউপি দিয়ে মোবিলিটির একটা ফর্মুলা আছে, এটা হচ্ছে বের করা যাবে। ওই যে আগের যে মোবিলিটির ফর্মুলা ছিল ওইটাই এখানে বসায় দিছে, মানে এগুলো হচ্ছে জাস্ট ম্যাথের জিনিস। তুমি ওই দুইটা ডেরাইভেশন হচ্ছে তোমার নিজে থেকে দেখতে হবে, যেটা হলো আমি দেখাই নাই। একটা হচ্ছে তোমার মোবিলিটির ডেরাইভেশন আর কি, এই যে এই ডেরাইভেশনটা, এটা হচ্ছে নিজে থেকে দেখবা, কঠিন কিছু নাই। তাও যদি কোনো লাইনে বুঝতে সমস্যা হয় আমাকে জানায়ও, তুইও জানাইস, এই জিনিস কিন্তু দেখতে হবে, এখান থেকে ম্যাথ আসে। আর হলো যে ডেরাইভেশন থেকে না, মানে সূত্র থেকে ম্যাথ আসে। তো ডেরাইভ করতে দিতে পারে, কুইজে দিবে কিনা জানি না, মিডে দেয় ডেরাইভ করতে। আর এই হল এফেক্ট থেকেও ম্যাথ আসবে, তো হল এফেক্টের ফর্মুলা আর ডেরাইভেশনটা দেখে নিও। এই আর থিওরিটিক্যাল যা যা ছিল ওগুলা হচ্ছে মোটামুটি দেখাই দিচ্ছে। আরেকটা হচ্ছে ইনভেরিয়েন্স অফ ফার্মি লেভেল এট ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে সিম্পল জিনিস, যে দুইটা ম্যাটেরিয়ালকে যদি পাশাপাশি আনা হয়, এই ধরো হচ্ছে এটা একটা ম্যাটেরিয়াল, এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের একটা ফার্মি লেভেল থাকবে ইএফ, এই ম্যাটেরিয়ালের আর একটা ফার্মি লেভেল থাকবে ইএফ, বাট দুইটা ফার্মি লেভেল সবসময় সেম হয়ে যাবে। এটাই হচ্ছে যে ফার্মি লেভেলের ইনভ্যারিয়েন্স। এইখানের কথাবার্তা হচ্ছে একটুকু, মানে ফার্মি লেভেলের যে গ্রেডিয়েন্ট স্লোপ ওটা হচ্ছে জিরো, মানে কোথাও হলো যে এমন হবে না যে ফার্মি লেভেল ডিসকন্টিনিউয়াস, যে এখান থেকে ফার্মি লেভেল যে এরকম উঠে গেছে, এরকম কখনো হবে না, ফার্মি লেভেল অলওয়েজ কনস্ট্যান্ট। এই ঠিক আছে তাহলে।
হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ সাদি। ওকে, ওয়েলকাম। আমি তাহলে স্টপ